ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের এই পঞ্চম রসায়ন লাইভ ক্লাসে তোমাদের সাথে আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এবং দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন নিয়ে। প্রতি বছরই দেখা যায় পরিমাণগত রসায়ন নিয়ে অনেক প্রশ্ন আসে বিভিন্ন ভর্তি পরীক্ষায়। তাই আমরা আজকের ক্লাসের শুরুতে সেই পরিমাণগত রসায়ন এবং তার থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন, বিশেষ করে গাণিতিক সমস্যা যা আসে তা সলভ করার ট্রাই করব এবং সবশেষে আমরা প্রথম পত্রের যে প্রথম অধ্যায় ছিল সেখানে শুধুমাত্র একটি টপিক গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে রাইডার এবং রাইডার ধ্রুবক, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আমাদের পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন যখন আমরা আলোচনা করি তখন মূলত আমাদের যে বিষয়গুলো পরীক্ষায় আসে তা হচ্ছে গাণিতিক সমস্যা। বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা আছে। এমসিকিউ বা যে সকল ভর্তি পরীক্ষায় রিটেন রয়েছে, যেমন বুয়েটের ভর্তি পরীক্ষা, সে সকল ক্ষেত্রে সব জায়গায় দেখা যায় যে পরিমাণগত রসায়ন থেকে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এবার এই পরিমাণগত রসায়নের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কিছু কিছু গাণিতিক সমস্যা রয়েছে ঐকিক নিয়মের, কিছু কিছু গাণিতিক সমস্যা রয়েছে ঐকিক নিয়ম সংক্রান্ত। যেমন 100 গ্রাম চুন রয়েছে, তাকে তাপে বিয়োজিত করা হলো। 100 গ্রাম চুনাপাথর রয়েছে, তাকে তাপে বিয়োজিত করা হলো, কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এই টাইপের অঙ্ক। আরেকটা যে টাইপের অঙ্ক রয়েছে সেটি হচ্ছে অ্যাসিড ক্ষারক নিয়ে। অ্যাসিড ক্ষারক সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসে এবং তোমরা ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো তোমরা যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবে প্রতি বছরই অন্তত সকল ভর্তি পরীক্ষায় একটি হলেও এই অ্যাসিড ক্ষারক বিষয়ক অঙ্ক থাকে। এবং সবশেষে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই গাণিতিক সমস্যাগুলো থাকে সেটি হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা থাকে, সেগুলো আমাদেরকে কিন্তু সলভ করতে হবে। সুতরাং আমরা এই গাণিতিক সমস্যাগুলো বিভিন্ন টাইপের আমরা সলভ করার ট্রাই করব। তাহলে আসো আমরা শুরু করি আমাদের প্রথম অংশ, ঐকিক নিয়মে আমাদের গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাওয়ার আগে আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে। ব্যাকগ্রাউন্ড স্টাডি কার করতে হবে? একটি হচ্ছে মোল এবং আরেকটি হচ্ছে ঘনমাত্রা। এই দুইটি বিষয় নিয়ে আমাদেরকে কিছু আলোচনা করতে হবে, মোল এবং ঘনমাত্রা। কারণ আমরা যখনই অঙ্ক করতে যাব বারবার আমাদেরকে মোল ক্যালকুলেট বা গণনা করতে হবে, ঘনমাত্রা ক্যালকুলেট বা গণনা করতে হবে। ইতোমধ্যে তোমরা বিগত কিছু ক্লাসে তোমরা মোল গণনা অলরেডি পড়ে এসেছো, তবুও আজকের এই ক্লাসে আমরা ট্রাই করব মোল সংক্রান্ত খুব সংক্ষেপে কিছু আলোচনা করতে। যেমন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মোলকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা সবাই আশা করি উত্তর দিতে পারবো মোলকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবার এই এনকে অনেকভাবে গণনা করা যায়। আমরা যে সকল উপায়ে এই মোল গণনা করতে পারি সেটি হচ্ছে W/M, অর্থাৎ যে কোনো গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পেয়ে যাই ওই যৌগ বা মৌলর মোল সংখ্যা। একই রকমভাবে যে কোনো অণুর সংখ্যাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করা হয় আবারও পাওয়া যায় অণুর সংখ্যা। একই রকমভাবে আমরা যে কোনো আয়তন, যে কোনো গ্যাসের আয়তন যাকে লিটারে নেওয়া হয়েছে তাকে যদি 22.4 দ্বারা ভাগ করি আমরা পেয়ে যাই ওই গ্যাসের জন্য মোল সংখ্যা। এবং এই সূত্র ব্যবহার করার শর্ত হচ্ছে অবশ্যই সব অবস্থা হতে হবে এসটিপি বা আদর্শ তাপমাত্রা এবং চাপে। আরও দুইটি সূত্র রয়েছে, একটি হচ্ছে PV/RT এবং সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ের জন্য যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে S/V, অর্থাৎ কোনো দ্রবণের ঘনমাত্রাকে যদি দ্রবণের আয়তন দ্বারা গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যেতে পারি ওই দ্রবণের দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। এই সর্বশেষ সূত্রটি ব্যবহার করার একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্ত সেটি হচ্ছে অবশ্যই আয়তন হতে হবে লিটারে, অর্থাৎ লিটারে প্রকাশিত দ্রবণের আয়তনকে যদি ওই দ্রবণের ঘনমাত্রা দ্বারা গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। সুতরাং আমরা দেখতে পাই যে
আমরা যখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে যাব বিভিন্ন সময় আমাদেরকে মোল গণনা করতে হবে, কিন্তু এই 5টি সূত্র ছাড়া আর কোনো সূত্র লাগবে না আমাদেরকে মোল গণনা করার জন্য। যখনই আমাদেরকে মোল গণনা করতে হবে এই 5টির মধ্যে যে কোনো একটি সূত্র ব্যবহার করতে হবে, এবং এর মধ্যেও যেই দুইটি সূত্র আমরা সবচেয়ে বেশি সংখ্যকবার ব্যবহার করব সেটি হচ্ছে W/M এবং S টাইমস V। অর্থাৎ দেখা যাবে আমরা যখন অঙ্ক করতে যাব তোমরা আজকেই খেয়াল করবে যে এই দুইটি সূত্র অনেক বেশিবার ব্যবহার করা হয়। সুতরাং আমরা বারবার এই দুটি সূত্র প্র্যাকটিস করব যেন অঙ্ক করতে গিয়ে আমাদের কোনো ধরনের ভুল না হয়। মোল আমরা অনেকবার গণনা করে ফেলেছি, তাই আমি আর মোলের গণনার যে আরও এক্সাম্পল রয়েছে সেটাতে আপাতত যাচ্ছি না। আমি জাম্প করে চলে যাব ঘনমাত্রায়। আমরা ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। মোল ক্যালকুলেট যখন করা হয়ে যায় দ্বিতীয় কাজ থাকে আমাদের এই ঘনমাত্রা গণনা করা, এবং মোল থেকে ঘনমাত্রা গণনা করা যায়। ঘনমাত্রা গণনা করার একেবারে বেসিক যে সূত্র সেটি হচ্ছে মোল, কোনো দ্রব্যের মোল সংখ্যাকে যদি আয়তন দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাই ওই দ্রবণের ঘনমাত্রা। যেমন এই বিষয়টি তোমরা খুব সহজেই বুঝতে পারো। কিভাবে? আমরা জানি ঘনমাত্রার সবচেয়ে বহুল ব্যবহৃত যে পদ্ধতি সেটি হচ্ছে মোলারিটি, যার একক হচ্ছে মোল পার লিটার। চিন্তা করো, মোল পার লিটার, অর্থাৎ যদি দ্রব্যের মোল সংখ্যাকে আমরা আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু দ্রবণের ঘনমাত্রা পেয়ে যাই। এটা হচ্ছে খুবই সহজ একটা বিষয় যে আমরা কোনো দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা গণনা করব। মোল সংখ্যা গণনা করার জন্য আমাদের এই সূত্রগুলো রয়েছে। মোল সংখ্যা গণনা করব, টোটাল আয়তন গণনা করব, ওই মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করব, পেয়ে যাব আমাদের ঘনমাত্রা। এবার এই যে ঘনমাত্রা রয়েছে আমাদের সবচেয়ে প্রবলেম হয় বেশি যে ঘনমাত্রাকে অনেকভাবে প্রকাশ করা হয়। আমরা তো সবচেয়ে সোজা ব্যবহার করি মোলারিটি হিসেবে, কিন্তু ঘনমাত্রাকে অনেকভাবে আমাদের প্রকাশ করা হয়। যেমন যে কথাটি একটু আগেই বললাম, মোলারিটিতে প্রকাশ করা হয়। আমরা ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করতে পারি। আরেকটি বহুল ব্যবহৃত যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে নরমালিটি। মোলারিটি, তারপর নরমালিটি। আরেকটি বিষয় যেটি ভর্তি পরীক্ষায় অনেক আসে সেটি হচ্ছে পার্সেন্ট দ্রবণ বা শতকরা দ্রবণ। এই শতকরা দ্রবণ আবার 3 ধরনের রয়েছে। একটি হচ্ছে W/V দ্রবণ, একটি হচ্ছে W/W দ্রবণ, এবং আরেকটি হচ্ছে V/V দ্রবণ। আমরা এই 3টি নিয়ে আজকে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব যেন ভর্তি পরীক্ষা যেভাবেই আসুক না কেন আমরা যেন উত্তর বের করতে পারি। এবং সবশেষে আরেকটি পদ্ধতি যেটি আসে এবং সেটিও গুরুত্বপূর্ণ এবং MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে PPM দ্রবণ বা PPB দ্রবণ বা PPT দ্রবণ। এবার দেখা যায় যে এই ঘনমাত্রাকে অনেকভাবে প্রকাশ করা যায়। আমাদের মূল কাজ হবে এই বিভিন্ন পদ্ধতিতে ঘনমাত্রা বের করা এবং প্রত্যেকটি থেকে মোলারিটিতে চলে যাওয়া। অর্থাৎ কিভাবে আমরা নরমালিটি থেকে মোলারিটি বের করতে পারি, আমরা পার্সেন্ট দ্রবণ থেকে মোলারিটি বের করতে পারি, বা PPM, PPB, PPT থেকে মোলারিটি বের করতে পারি। কারণ অঙ্ক করার জন্য আমাদেরকে সবশেষে যে ঘনমাত্রার পদ্ধতিটি প্রয়োজন হবে, যে ঘনমাত্রার পদ্ধতি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মোলারিটি। তাহলে আসো আমরা এই ঘনমাত্রা নিয়ে আলোচনা করি। আমরা এতক্ষণে দেখলাম মোল সংখ্যার বিভিন্ন সূত্র। মোল সংখ্যা গণনা শুরু হয়ে গেলে আমাদের এরপর লাগবে হচ্ছে ঘনমাত্রা। তাহলে আসো আমরা শুরু করি হচ্ছে মোলারিটি দিয়ে। আমরা এই যে মোলারিটি এখন আলোচনা করব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন কিভাবে আমরা ভর্তি পরীক্ষায় মার্ক ক্যারি করতে পারবো। তাই আমরা কিছু প্রবলেম বা কিছু প্রশ্নের সাথে সঙ্গতি রেখে আমরা এই মোলারিটি, নরমালিটি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। আমি এই মোলারিটি এ সংক্রান্ত যে গাণিতিক সমস্যা বা মোলারিটি কিভাবে গণনা করতে হয়, ক্যালকুলেট করতে হয়, সেটি একটি সমাধানের মাধ্যমে আমরা আলোচনা করার ট্রাই করি। একটু প্রশ্নটা আগে লিখি। সেটি হচ্ছে 200 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। 200 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। প্রশ্ন হচ্ছে দ্রবণটির মোলারিটি কত?
এবং দ্রবণটির নরমালিটি কত। তাহলে আমরা দেখলাম যে আমাদের একটি 200 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। প্রশ্ন হচ্ছে দ্রবণের মোলারিটি কত এবং নরমালিটি কত। একটু আগে তোমাদেরকে আমি যে কথাটি বললাম যে মোল সংখ্যা গণনা করার যে সূত্রগুলো রয়েছে তার বাইরে আমাদের কোনো কিছু লাগবে না। দেখো আমরা সেটির ব্যবহারই এখন দেখার চেষ্টা করব। একটু চিন্তা করো, আমাদের লাগবে হচ্ছে প্রথম প্রশ্নটিতে মোলারিটি এবং দেয়া রয়েছে পদার্থের পরিমাণ, গ্রামে পদার্থের পরিমাণ দেয়া রয়েছে। আমরা যদি একটু আগে যে সূত্রগুলো আমরা লিখলাম তা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা দেখব যে আমরা পেয়েছিলাম মোল সংখ্যাকে গণনা করা যায় W/m দ্বারা এবং S ইন্টু V দ্বারা, যেখানে আয়তন হচ্ছে অবশ্যই লিটারে। এবার চিন্তা করো তো, আয়তন, পদার্থের পরিমাণ, আণবিক ভর এগুলো যদি দেয়া থাকে তাহলে কি আমরা মোলারিটি বের করতে পারি না? অবশ্যই পারি। আমরা যদি তাহলে এখান থেকে আসি তাহলে আমরা দেখব S ইকুয়ালস টু W/m ইন্টু V। একটু চিন্তা করো তো, এই সূত্রটা কি আমাদের অতি পরিচিত সূত্র C ইকুয়ালস টু 1000 W/mv এর মতো না? ঠিক তাই, এই দুইটি সূত্রের মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্যই নেই। শুধুমাত্র পার্থক্য কোথায়? এই ক্ষেত্রে আয়তন হচ্ছে লিটারে এবং এই ক্ষেত্রে আয়তন হচ্ছে মিলিলিটারে। অর্থাৎ যদি আমরা মিলিলিটারে নিই তাহলে আমরা এভাবে লিখতে পারি, আমরা লিটারে নিলে এভাবে লিখতে পারি। অর্থাৎ যে কোনো একটি সূত্র মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা শুধুমাত্র আমাদের ভ্যালুগুলো বসাবো। তাহলে আমাদের W হচ্ছে 4.9, আমাদের M অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 এবং আয়তন হচ্ছে যেখানে প্রশ্নে দেওয়া রয়েছে 200 মিলিলিটার বা 0.2 লিটার। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না এবং সেটা নিয়ে অনেকেই আমরা অনেক ভয় থাকি। একটু চিন্তা করো, এই প্রশ্নটির সমাধান করার জন্য কি আদৌ কি আমাদের কোনো ক্যালকুলেটর দরকার আছে? একটু দেখার চেষ্টা করি। এটি ক্যালকুলেটর ছাড়া করার জন্য আমরা শুধুমাত্র যে কাজটা করব, দশমিক উঠিয়ে দেব। এই দশমিক উঠিয়ে দিলাম, এই দশমিক উঠিয়ে দিলাম। এই হচ্ছে 49, এই হচ্ছে 98, কাটাকাটি করলে এখানে থাকে 2। তাহলে আমরা পাচ্ছি 1/4। আর 1/4 ক্যালকুলেট করার জন্য কি আদৌ ক্যালকুলেটর দরকার আছে? অবশ্যই না। আমরা পেয়ে যাচ্ছি 0.25। অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর। এই দ্রবণের যে মোলারিটি সেটি হচ্ছে 0.25 মোলার। একটি বিষয় আমি তোমাদেরকে খুব স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যে সকল ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না সে সকল ভর্তি পরীক্ষায় এমনভাবে ডেটা দেয়া থাকবে বা উপাত্ত দেয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহার করতে না হয়। এমনভাবে ডেটা দেয়া থাকবে যেন কাটাকাটি চলে যায় এবং ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজনই না হয়। সুতরাং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যেখানে ক্যালকুলেটর নিষিদ্ধ, তোমাদের কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। কারণ এমনভাবে যিনি প্রশ্নকর্তা তিনি এমনভাবে উপাত্ত উপস্থাপন করবেন যেন কাটাকাটি চলে যায় এবং তোমাদেরকে ক্যালকুলেট করতে বিন্দুমাত্র কষ্ট না পেতে হয়, রাইট? আর যে সকল জায়গায় ক্যালকুলেটর দেওয়া রয়েছে সেখানে তো কোনো কথাই নেই। সুতরাং এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। তাহলে দেখলে আমরা কিভাবে মোলারিটি গণনা করতে পারি। খুবই সহজ একটা এক্সাম্পল ছিল। আমরা আশা করি পরিমাণ থেকে মোলারিটি বের করতে পারবো। একই রকমভাবে সেম সূত্র ব্যবহার করে মোলারিটি থেকে পরিমাণও বের করতে পারবো। অর্থাৎ যদি কোনো দ্রবণের মোলারিটি আয়তন দেয়া থাকে তাহলে অবশ্যই দ্রবীভূত দ্রবের পরিমাণও আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারি। জাস্ট তোমাদের জন্য একটি সাজেশন, আমরা একই প্রশ্নের উত্তরের জন্য দুইটি সূত্র মনে রাখবো না। কারণ কি, ভর্তি পরীক্ষায় আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি হয়, যে বিষয়টি আমাদের মধ্যে কাজ করে তার নাম হচ্ছে কনফিউশন। সুতরাং কনফিউশন যেন আমাদের মধ্যে তৈরি না হয় সেজন্য একই জিনিসের জন্য মাত্র আমরা একটি সূত্রই মনে রাখবো, ডাবল সূত্র আমরা মনে রাখবো না। সুতরাং তোমাদের ইচ্ছা, তোমরা আইদার এটা মনে রাখবে অথবা এটি মনে রাখবে, কিন্তু দুইটাই একসাথে মনে রাখবে না। তাতে তোমাদের মধ্যে কাজ করবে এই কনফিউশন। তাহলে আমরা আমাদের যে প্রশ্নটি রয়েছিল তার মধ্যে প্রথম যে অংশটি মোলারিটি বের করে ফেললাম। আসো আমরা দ্বিতীয় অংশে চলে যাই। আমরা বের করব দ্রবণটির নরমালিটি। এবার আমরা যখন নরমালিটি বের করতে যাব, আসো আমরা একটু তাহলে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা কোনো দ্রবণের নরমালিটি ক্যালকুলেট করতে পারি। আমাদের একটি উত্তর হয়ে গিয়েছে, দ্রবণটির মোলারিটি হচ্ছে 0.25 মোলার। আমরা নরমালিটি বের করতে চেষ্টা করব। আমরা যখন কোনো দ্রবণের নরমালিটি বের করতে যাই
সেটি বের করার জন্য আমরা যে বিষয়টিকে ব্যবহার করব সেটি হচ্ছে মোলারিটি। আমরা একটু আগে শিখলাম যে যদি পদার্থের পরিমাণ দেয়া থাকে তাহলে কিভাবে আমরা মোলারিটি বের করতে পারি। এই মোলারিটিকে ব্যবহার করে আমরা কোনো দ্রবণের নরমালিটি বের করব। কিভাবে বের করব? নরমালিটি ক্যালকুলেট করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মোলারিটি গণনা করব এবং তার সাথে একটি বিষয় গুণ করব যাকে বলা হয় তুল্য সংখ্যা। অর্থাৎ মোলারিটি যা ক্যালকুলেট করা কিছুক্ষণ আগে আমরা শিখলাম তার সাথে আরেকটি বিষয় যার নাম তুল্য সংখ্যা, এই দুইটি গুণ করলেই আমরা পেয়ে যাব ওই দ্রবণের নরমালিটি। এবার স্বভাবতই তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে যে তুল্য সংখ্যা কি এবং তুল্য সংখ্যা কিভাবে গণনা করা যায়। আসো আমরা তাহলে তুল্য সংখ্যা গণনা করার চেষ্টা করি। তুল্য সংখ্যা তাকে প্রকাশ করা হয় হচ্ছে ই দ্বারা। তুল্য সংখ্যাকে প্রকাশ করা হয় ই দ্বারা, ইকুইভ্যালেন্স নাম্বার, সেখান থেকে এসেছে ই। এবার এই তুল্য সংখ্যা গণনা করার অনেকগুলো উপায় রয়েছে। আসো আমরা এক এক করে একটু সেই উপায়গুলো একটু দেখে নেই। আমরা প্রথমে যদি দেখি ধাতুর ক্ষেত্রে, কোনো ধাতুর ক্ষেত্রে তার যোজনই হচ্ছে তার তুল্য সংখ্যা। কোনো ধাতুর ক্ষেত্রে তার যোজনই হচ্ছে তার তুল্য সংখ্যা। আমরা যদি এক্সাম্পল নেই আমরা পাবো ম্যাগনেসিয়াম। আমরা যদি বলি ম্যাগনেসিয়াম তার তুল্য সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের যোজনই হচ্ছে 2, সুতরাং এই 2 হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুর তুল্য সংখ্যা। আমরা যদি অধাতুর ক্ষেত্রে যাই, অধাতুর ক্ষেত্রে আমরা কিভাবে তুল্য সংখ্যা বের করতে পারি? অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার উপায় হচ্ছে যোজনী ইন্টু অণুতে পরমাণুর সংখ্যা। অর্থাৎ কোনো অধাতুর আমরা যোজনী নিব এবং তার সাথে গুণ করব অণুতে পরমাণুর সংখ্যা, তাতে আমরা পেয়ে যাব ওই অধাতুটির তুল্য সংখ্যা। ফর এক্সাম্পল আমরা যদি বলি হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত, ক্লোরিনের তুল্য সংখ্যা কত, অক্সিজেনের তুল্য সংখ্যা কত এবং আর্গনের তুল্য সংখ্যা কত, তোমরা কি বের করতে পারবে? একটু আসো আমরা দেখার চেষ্টা করি। প্রথমেই হাইড্রোজেন, আমরা যদি হাইড্রোজেনের তুল্য সংখ্যা বের করতে যাই প্রথমেই লাগবে তার যোজনী। যোজনী কত? যোজনী হচ্ছে হাইড্রোজেনের 1 এবং তার অণুতে পরমাণু সংখ্যা হচ্ছে 2, তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ হাইড্রোজেন যে মৌলটি রয়েছে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। একই রকমভাবে আমরা যদি ক্লোরিনের দিকে তাকাই, ক্লোরিনের যোজনী 1, অণুতে পরমাণু সংখ্যা 2, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 2। একই রকমভাবে অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে আমরা এই লিখলাম 2 এবং অণুতে পরমাণু সংখ্যা 2, আমরা লিখলাম 2, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 4। এভাবে যোজনীর সাথে অণুতে পরমাণু সংখ্যা গুণ করে আমরা পেয়ে যাই ওই অধাতুটির তুল্য সংখ্যা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আর্গনের তুল্য সংখ্যা কত, তোমরা কি কেউ বলতে পারবে? আর্গনের তুল্য সংখ্যা বের করার জন্য আমরা যদি যোজনীর দিকে তাকাই, আর্গনের কি আদৌ কোনো যোজনী রয়েছে? না। অর্থাৎ এই হচ্ছে 0, এবার 0-র সাথে আমি যতই বসাই গুণফলটি অবশ্যই হবে 0। সুতরাং নিষ্ক্রিয় গ্যাসগুলোর তুল্য সংখ্যা হচ্ছে 0। এভাবে আমরা যোজনীর সাথে, কোনো অধাতুর যোজনীর সাথে তার অণুতে পরমাণু সংখ্যা গুণ করে পেয়ে যাই ওই অধাতুর জন্য তুল্য সংখ্যা। তাহলে তোমরা দেখলে ধাতু এবং অধাতুর জন্য কিভাবে আমরা তুল্য সংখ্যা গণনা করতে পারি। আমরা যখন বিভিন্ন ধরনের উপাদানকে দেখি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে, তার মধ্যে ধাতু অধাতু 2টি, আরও 2টি উপাদান রয়েছে যাদেরকে আমরা বলি অ্যাসিড এবং ক্ষারক। আসো আমরা তাহলে অ্যাসিড ক্ষারকের জন্য তুল্য সংখ্যা বের করার চেষ্টা করি। কিভাবে আমরা বের করতে পারি অ্যাসিড এবং ক্ষারকের জন্য তুল্য সংখ্যা? প্রথমেই অ্যাসিডের ক্ষেত্রে তার ক্ষারকত্বই হচ্ছে তার তুল্য সংখ্যা এবং ক্ষারকের ক্ষেত্রে তার অম্লত্ব হচ্ছে তার তুল্য সংখ্যা। অ্যাসিডের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব হচ্ছে তার তুল্য সংখ্যা। এবার কথা হচ্ছে ক্ষারকত্ব বিষয়টি কি? ক্ষারকত্ব বিষয়টি হচ্ছে কোনো অ্যাসিড যতগুলো প্রোটন দান করতে পারে সেটি হচ্ছে তার ক্ষারকত্ব। যেমন আমরা যদি বলি HCl এর কথা, HCl কয়টি প্রোটন দান করতে পারে? 1টি। তাই HCl এর ক্ষারকত্ব এবং HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1।
একই রকমভাবে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের দিকে তাকাই, সালফিউরিক অ্যাসিড মোট প্রোটন দিতে পারে 2টি, তার মানে তার ক্ষারকত্বও 2, তার তুল্য সংখ্যা হচ্ছে 2। একই রকমভাবে ক্ষারকের অম্লত্ব কি? অ্যাসিডের ক্ষেত্রে যেমন প্রোটন দিতে পারে, ক্ষারক তেমন প্রোটন গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো একটি ক্ষারক যতগুলো প্রোটন গ্রহণ করতে পারে সেই সংখ্যাই হচ্ছে তার অম্লত্ব। ফর এক্সাম্পল, আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের দিকে তাকাই, আমরা দেখব সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সাইড আয়ন রয়েছে একটি, প্রোটন গ্রহণ করতে পারে একটি, তার মানে তার তুল্য সংখ্যা এবং অম্লত্ব হচ্ছে 1। একই রকমভাবে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দিকে তাকাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সাইড আয়ন রয়েছে 2টি, সেটি প্রোটন গ্রহণ করতে পারে 2টি, তার মানে তার অম্লত্ব 2, তার তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে তোমরা আমাকে বলো, যদি 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 অ্যামোনিয়া ক্ষারক হিসেবে কাজ করে, অ্যামোনিয়া যদি ক্ষারক হিসেবে কাজ করে, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? তোমরা যদি প্রশ্নটির উত্তর বের করতে পারো তাহলে বোঝা যাবে যে তোমাদের বেসিক ভালো। একটু চিন্তা করো, অ্যামোনিয়া আমরা যদি একটু অ্যামোনিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে অ্যামোনিয়ার ক্ষেত্রে তার এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, অর্থাৎ একটি লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। অ্যামোনিয়া এই একটি লোন পেয়ার ইলেকট্রন দিয়ে একটি প্রোটন গ্রহণ করতে পারে। যেহেতু অ্যামোনিয়া তার এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে একটি প্রোটন গ্রহণ করতে পারে, তাই তার অম্লত্বও হচ্ছে 1, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। সুতরাং অ্যামোনিয়া যখন ক্ষারক হিসেবে কাজ করবে তার তুল্য সংখ্যা হবে 1। অর্থাৎ আমরা দেখতে পেলাম অ্যাসিডের ক্ষারকত্ব বা সে যতগুলো প্রোটন দান করতে পারে সেটি হচ্ছে তার তুল্য সংখ্যা, ক্ষারকের অম্লত্ব বা সে যতগুলো প্রোটন গ্রহণ করতে পারে সেটি হচ্ছে তার তুল্য সংখ্যা। এবার আমরা যখন কোনো কিছু পড়ি তখন একটি বিষয় আমাদের কাছে কিন্তু সবসময় আসে এবং যেটি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম। আমরা এরকম 2টি ব্যতিক্রমের কথা জানব। যখন আমরা অ্যাসিড ক্ষারকের তুল্য সংখ্যা গণনা করতে যাই তখন মূলত অ্যাসিডের ক্ষেত্রে 2টি মাত্র ব্যতিক্রম আমরা এই পর্যায় পর্যন্ত আলোচনা করি এবং সেই ব্যতিক্রমটি দেখা যায় ফসফরাসের অ্যাসিডের ক্ষেত্রে। ফসফরাসের 2টি অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় এই ব্যতিক্রম পাওয়া যায়। এবার সেই ব্যতিক্রমটি কি? ব্যতিক্রমটি হচ্ছে ফসফরাসের মূলত 3টি অ্যাসিড নিয়ে আমরা বিভিন্ন সময় এই এইচএসসি লেভেলে এবং অ্যাডমিশন লেভেলে আলোচনা করি। একটি হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, একটি হচ্ছে H3PO3 বা ফসফরাস অ্যাসিড এবং আরেকটি হচ্ছে H3PO2 বা হাইপোফসফরাস অ্যাসিড। H3PO4, H3PO3 এবং H3PO2 তিন ক্ষেত্রেই তোমাদের কাছে দেখে মনে হতে পারে যে এখানে 3টি হাইড্রোজেন রয়েছে, সুতরাং তাদের প্রত্যেকেরই তুল্য সংখ্যা হচ্ছে 3। কিন্তু দেখা যায় এই 2 ক্ষেত্রে ব্যতিক্রম পাওয়া যায়। দেখা যায় এই ক্ষেত্রে সে 3টি প্রোটন না বরং 2টি প্রোটন দিতে পারে এবং এই ক্ষেত্রে সে 3টি না বরং মাত্র 1টি প্রোটন দিতে পারে। সুতরাং দেখা যায় ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা যদিও 3, কিন্তু ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2 এবং হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1। এই বিষয়টি যেন আমাদের অবশ্যই মনে থাকে। তোমাদের কারো মধ্যে যদি এই প্রশ্ন থাকে যে কেন এরকম ব্যতিক্রম দেখা যায়, তাহলে আসো আমরা একটু তাদের গাঠনিক সংকেতের মাধ্যমে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। আমরা এর মধ্যে দেখে ফেললাম অ্যাসিড এবং ক্ষারকের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয় তা আমরা এবার আলোচনা করছি তাদের মধ্যে মাত্র 2টি যে ব্যতিক্রম সেটি নিয়ে। আমরা যখন এই ব্যতিক্রম ব্যাখ্যা করতে যাই তখন আমাদের প্রয়োজন হবে তাদের গাঠনিক সংকেত। আসো আমরা একটু গাঠনিক সংকেত দেখে ফেলি। এটি হচ্ছে ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত H3PO4। এটি হচ্ছে ফসফরাস অ্যাসিডের গাঠনিক সংকেত এবং এটি হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিডের গাঠনিক সংকেত। ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড। আমি একটু জাস্ট গোল দাগ দিয়ে রাখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখা যায়
যে এই OH বন্ধনগুলো ভাঙতে পারে কিন্তু PH বন্ধনগুলো ভাঙতে পারে না। এর মূল কারণ হচ্ছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 এবং হাইড্রোজেনের হচ্ছে 2.1 এবং ফসফরাসের হচ্ছে 2.1। দেখা যায় OH বন্ধনে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4 এবং দেখা যায় এই উচ্চ তড়িৎ ঋণাত্মকতা থাকার কারণে এই বন্ধনটি ভাঙতে পারে। তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এই বন্ধনটি ভাঙবে, এই বন্ধনটি ভাঙবে, এই বন্ধনটিও ভাঙবে, অর্থাৎ সে 3টি প্রোটন দিতে পারবে। জলীয় দ্রবণে সে 3টি প্রোটন দিতে পারবে, তাই তার ক্ষারকত্বও 3, তার তুল্য সংখ্যা হচ্ছে 3। ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় এই বন্ধন ভাঙা যায়, এই বন্ধন ভাঙা যায়, কিন্তু PH বন্ধনে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, ফলে এই বন্ধনটি ভাঙা যায় না, এই বন্ধনটি ইনট্যাক্ট থাকে। তার মানে যদিও মনে হচ্ছে সে 3টি প্রোটন দিতে পারে, কিন্তু সে মূলত দিতে পারে 1টি এবং 2টি প্রোটন। তার মানে তার ক্ষারকত্ব 2, তার তুল্য সংখ্যাও 2। সেম ভাবে হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে এই একটি মাত্র প্রোটন হাইড্রোজেনকে সে প্রোটন হিসেবে দান করতে পারে, অন্য 2টি বন্ধন ইনট্যাক্ট থাকে। তাহলে যদিও মনে হচ্ছে সে প্রোটন দিতে পারে 3টি, কিন্তু সে মূলত প্রোটন দিতে পারে মাত্র 1টি। ফলে হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব 1, তুল্য সংখ্যাও 1। আশা করি আমরা এই 2টি ব্যতিক্রম অবশ্যই মনে রাখতে পারবো। তাহলে আমরা এর মধ্যে দেখে ফেললাম ধাতু, অধাতু, অ্যাসিড এবং ক্ষারকের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় তা। যেহেতু আমরা অ্যাসিড ক্ষারক আলোচনা করে ফেললাম, অ্যাসিড ক্ষারকের পরই থাকবে অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় যা উৎপন্ন হয় তা, অর্থাৎ লবণ। আমরা এখন দেখব কিভাবে আমরা লবণের তুল্য সংখ্যা বের করতে পারি। অর্থাৎ আমরা এখন দেখি কিভাবে আমরা লবণের তুল্য সংখ্যা বের করতে পারি। লবণের তুল্য সংখ্যা বের করার পদ্ধতি খুবই সহজ। সেটি কি? সেটি হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ। আমি আবার বলছি, ক্যাটায়নের মোট চার্জ। আমরা এক্সাম্পল দেখলে মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে। আমরা যদি বলি Fe2O3, এই লবণটির তুল্য সংখ্যা কত? প্রথম কথা হচ্ছে এটি হচ্ছে ফেরিক অক্সাইড, এখানে রয়েছে ফেরিক আয়ন। তাহলে ফেরিক আয়নের চার্জ কত? ফেরিক আয়নের চার্জ হচ্ছে 3, তাহলে তার তুল্য সংখ্যা কি 3? একটু চিন্তা করো, আমি কি বললাম? ক্যাটায়নের মোট চার্জ। তাহলে এখানে ফেরিক আয়ন রয়েছে মোট 2টি, একটি ফেরিক আয়নের চার্জ 3, তাহলে 2টি ফেরিক আয়নের চার্জ হচ্ছে 6। সুতরাং ফেরিক অক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 6। এভাবে ক্যাটায়নের মোট চার্জ দ্বারা আমরা লবণের তুল্য সংখ্যা বের করে থাকি। সবশেষ যেই উপাদানটি আমরা বিভিন্ন বিক্রিয়ায় ব্যবহার করি সেটি হচ্ছে জারক, বিজারক। জারক, বিজারক খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা জারক এবং বিজারকের তুল্য সংখ্যা বের করে থাকি। আমরা কিছু এক্সাম্পল নেব, এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব কিভাবে জারক বিজারকের তুল্য সংখ্যা বের করতে হয়। জারক বিজারকের তুল্য সংখ্যা বের করার উপায় হচ্ছে জারণ মানের পরিবর্তন ইনটু পরমাণুর সংখ্যা। অর্থাৎ আমরা যখন জারক বিজারকের তুল্য সংখ্যা বের করব, আমাদের 2টি বিষয় লাগবে। একটি হচ্ছে জারণ মানের পরিবর্তন, অর্থাৎ বিক্রিয়ায় জারণ মানের যে পরিবর্তন হয় তা, এবং দ্বিতীয়ত হচ্ছে পরমাণুর সংখ্যা। আমরা এক্সাম্পল নেই, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি হচ্ছে জারক। আমরা যখন এই জারকের তুল্য সংখ্যা বের করতে যাব তখন আমাদেরকে একটি জিনিস অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে বিক্রিয়ার পর সে কি উৎপন্ন করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন সে জারক হিসেবে কাজ করে অম্লীয় অবস্থায়, তখন সে বিক্রিয়ার পর উৎপন্ন করে ম্যাঙ্গানিজ 2+, অর্থাৎ অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে সে 7+ অবস্থা থেকে 2+ অবস্থায় স্থানান্তরিত হয় বা পরিবর্তিত হয়। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 7+ থেকে যদি 2+-এ পরিবর্তিত হয় তাহলে তার জারণ মানের পরিবর্তন কত? জারণ মানের পরিবর্তন হচ্ছে, জারণ মানের পরিবর্তন যদি আমি চিন্তা করি সেটি হচ্ছে 7 থেকে যদি 2 বাদ দেই তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে 5। এবার কথা হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যার জারণ মানের পরিবর্তন আমি ক্যালকুলেট করছি সেই পরমাণুর সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 1। তাহলে জারণ মানের পরিবর্তনকে আমি যদি যেই
যেই পরমাণুটির আমি জারণ মানের পরিবর্তন ক্যালকুলেট করছি সেই পরমাণুর সংখ্যা দ্বারা আমি গুণ করি, তাহলে আমি পেয়ে যাব তার তুল্য সংখ্যা 5। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তার তুল্য সংখ্যা 5। আমরা জাস্ট দুইটা জিনিস নিব, একটি হচ্ছে জারণ মানের পরিবর্তন, আরেকটি হচ্ছে পরমাণু সংখ্যা। গুণ করলে আমরা পেয়ে যাব ওই জারক বা বিজারকের তুল্য সংখ্যা। আমরা আরও কিছু এক্সাম্পল নেই, আর 3টি এক্সাম্পল দেখব। 3টি এক্সাম্পল দেখে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে জারক বিজারকের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা বের করে থাকি। আমরা এইমাত্র দেখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমাদের অতি পরিচিত আরেকটি জারক রয়েছে যার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট আমরা সবাই জানি পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম, প্রত্যেকটি ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে 6+। এবার এই পটাশিয়াম ডাইক্রোমেট যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করে এটা আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু লজিক খাটায় পারা যাবে না, এটা আমাদেরকে জানতে হবে যে বিক্রিয়ার পর সে কি উৎপন্ন করে। বিক্রিয়ার পর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন হয় ক্রোমিয়াম 3+। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে জারণ মানের পরিবর্তন কত হলো? এ হচ্ছে 6+, এ হচ্ছে 3+, তাহলে জারণ মানের পরিবর্তন হচ্ছে 3। তাহলে আমরা পেয়ে গেলাম একটি অংশ জারণ মানের পরিবর্তন। দ্বিতীয়ত হচ্ছে পরমাণুর সংখ্যা। কোন পরমাণুর সংখ্যা? যার জারণ মানের পরিবর্তন আমি দেখছি সেই পরমাণুর সংখ্যা। তাহলে চিন্তা করো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম কয়টি রয়েছে? 2টি। তাহলে জারণ মানের পরিবর্তন 3, তার সাথে গুণ করব পরমাণুর সংখ্যা, পেয়ে যাব ওই জারকের তুল্য সংখ্যা। সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেট যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তার তুল্য সংখ্যা হচ্ছে 6। আমরা আরও 2টি এক্সাম্পল নিব। একটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড যখন জারক হিসেবে কাজ করে এবং অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তখন এই হাইড্রোজেন পারক্সাইড থেকে উৎপন্ন হয় পানি। হাইড্রোজেন পারক্সাইড সে যেহেতু জারক হিসেবে কাজ করে সে অন্য পদার্থের জারণ ঘটায় এবং জারণ ঘটাতে গিয়ে এই 2টি অক্সিজেনের একটি অক্সিজেন দান করে ফেলে। বাকি থাকে H2O। H2O2 থেকে যদি একটি অক্সিজেন চলে যায় তাহলে থাকবে হচ্ছে H2O। তোমাদের কাছে আমার প্রশ্ন, H2O2-তে অক্সিজেনের জারণ মান কত? নিশ্চয়ই তোমরা এটা ক্যালকুলেট করতে পারো, সেটা হচ্ছে -1। আর পানিতে কত? পানিতে হচ্ছে -2। তাহলে প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ার ফলে জারণ মানের পরিবর্তন কত? -1 থেকে -2 যদি হয় তাহলে পরিবর্তন হচ্ছে 1, অর্থাৎ 1 একক পরিবর্তিত হলো। দ্বিতীয়ত যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে পরমাণুর সংখ্যা। আমি আবারও বলছি, কোন পরমাণুর সংখ্যা? যার জারণ মানের পরিবর্তন আমরা গণনা করছি সেই পরমাণুর সংখ্যা। H2O2-তে অর্থাৎ যার তুল্য সংখ্যা আমরা বের করছি সেখানে H2O2-তে অক্সিজেন রয়েছে 2টি, তাহলে পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি, তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। তার মানে আমরা দেখতে পেলাম যে H2O2 হাইড্রোজেন পারক্সাইড সে যখন জারক হিসেবে কাজ করে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। জারণ মানের পরিবর্তন ইনটু পরমাণুর সংখ্যা, অর্থাৎ ওই অক্সিজেন পরমাণুর সংখ্যা। সবশেষ আমরা লাস্ট যেটি এক্সাম্পল দেখব, এটা আবারও পরীক্ষায় আসে, সেটি হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট যখন বিক্রিয়া করে তখন সে উৎপন্ন করে সোডিয়াম টেট্রাথায়োনেট। এই এক্সাম্পলটা গুরুত্বপূর্ণ, একটু চিন্তা করো। আমরা বের করতে চাচ্ছি যে সোডিয়াম থায়োসালফেট এর তুল্য সংখ্যা কত। তাহলে আমরা কি করব? প্রথমেই দেখব জারণ মানের পরিবর্তন। কার জারণ মানের পরিবর্তন? কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের পরিবর্তন। আমরা যদি সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান বের করি আমরা পাবো +2, এখানে হচ্ছে -6, তার মানে যোগ বিয়োগ করে আমরা পাই 2টি সালফারের জন্য +4, তার মানে একটি সালফারের জন্য +2। আর আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি আমরা দেখব 2টির জন্য +2, এখানে -12, তাহলে 4টির জন্য +10। 4টির জন্য যদি +10 হয় তাহলে প্রতিটির জন্য হচ্ছে +2.5। তাহলে তোমরাই আমাকে বলো এই বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন কত? জারণ মানের পরিবর্তন হচ্ছে 2 থেকে 2.5, অর্থাৎ জারণ মানের পরিবর্তন হচ্ছে 0.5। এর সাথে আমরা কি গুণ করব? পরমাণুর সংখ্যা। কোন পরমাণুর সংখ্যা? যার জারণ মানের আমরা পরিবর্তন দেখছি সেই পরমাণুর সংখ্যা। তাহলে
যার পরিবর্তন দেখছি সেই পরমাণুর সংখ্যা কত, সেটি হচ্ছে 2। তাহলে 0.5কে আমরা 2 দ্বারা গুণ করব, আমরা পেয়ে যাব হচ্ছে 1। সুতরাং সোডিয়াম থায়োসালফেট এর তুল্য সংখ্যা হচ্ছে 0.5 × 2 = 1। এভাবে আমরা জারক এবং বিজারকের তুল্য সংখ্যা বের করতে পারি। জারক বিজারকের তুল্য সংখ্যা বের করার জন্য তাহলে একটি বিষয় আমাদেরকে জানতেই হবে, এটা কিন্তু লজিক খাটায় পারা যাবে না, সেটা হচ্ছে বিক্রিয়ার পর কি উৎপন্ন হয়। বিক্রিয়ার পর কি উৎপন্ন হয় সেটা আমাদেরকে জানতে হবে, এটা কিন্তু লজিক খাটিয়ে পারা যাবে না। তোমাদের প্রত্যেকের বই দেখবে একটি চার্ট দেয়া আছে, সেই চার্টের মধ্যে দেয়া আছে জারক এবং বিজারক বিক্রিয়ার আগে এবং পরে কি হয়। সেখান থেকে শুধুমাত্র একটি কলাম, টেবিলের মধ্যে অনেকগুলো কলাম থাকে, তোমরা দেখবে প্রত্যেকের বইতে একটি কলাম শুধুমাত্র তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে বিক্রিয়ার পর কি উৎপন্ন হয়। তোমরা সবাই নিজেদের বই থেকে ওই টেবিলটা বের করবে এবং সেই টেবিল থেকে এই কলামটি অবশ্যই মুখস্থ রাখবে যে বিভিন্ন ধরনের জারক বা বিজারক বিক্রিয়ার পরে কি উৎপন্ন হয়। যদি তোমরা বিক্রিয়ার পরে কি উৎপন্ন হয় এটা জানো, তাহলে তোমরা বের করতে পারবে জারণ মানের পরিবর্তন, এবং যার তুল্য সংখ্যা বের করছো সেই পরমাণু সংখ্যা তো তোমরা জারক বা বিজারককে দেখেই বলতে পারবে, রাইট। সুতরাং জারণ মানের পরিবর্তন এবং পরমাণুর সংখ্যা এই 2 গুণ করে তোমরা পেয়ে যাবে ওই জারক বা বিজারকের তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকেই যখন আমরা অঙ্ক করতে যাব, গাণিতিক সমস্যার সমাধান করতে যাব, তখন দেখবে বারবার বিশেষ করে জারক বিজারকের জন্য এই তুল্য সংখ্যার গণনা প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা দেখলাম এতক্ষণ কিভাবে আমরা ধাতু, অধাতু, অ্যাসিড, ক্ষারক, লবণ এবং জারক বিজারক এই 6টি বিভিন্ন উপাদানের তুল্য সংখ্যা বের করতে পারি। তাহলে তুল্য সংখ্যার গণনা শেষ, চলো আমরা চলে যাই আমাদের সেই নরমালিটিতে। কিভাবে আমরা নরমালিটি ক্যালকুলেট করতে পারি। আমরা যখন নরমালিটি শুরু করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে নরমালিটি ক্যালকুলেট করার উপায় হচ্ছে আমরা মোলারিটি গণনা করব এবং তার সাথে আমরা তুল্য সংখ্যা গুণ করব, অর্থাৎ নরমালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্স নাম্বার। আমরা যে এক্সাম্পলটি নিয়ে কাজ করছিলাম সেখানে সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করছিলাম এবং সালফিউরিক অ্যাসিডের মোলারিটি ছিল 0.25 মোলার। এর সাথে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা গুণ করি, একটু আগে দেখলাম আমরা সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, এটি গুণ করলে আমরা পেয়ে যাব ওই দ্রবণের নরমালিটি অর্থাৎ 0.5 N। সুতরাং নরমালিটি যখন গণনা করতে বলবে প্রথম কাজ থাকবে মোলারিটি গণনা করা। মোলারিটি কিভাবে গণনা করতে হয় আমরা আজকে দেখে ফেলেছি। আমরা তুল্য সংখ্যা গণনা করতে পারি, তাহলে মোলারিটি গণনা করতে পারি, তুল্য সংখ্যা বের করতে জানি, মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব নরমালিটি। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল মোলারিটি, নরমালিটি। এর পরের ধাপে আমরা যাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য, বিশেষ করে ঘনমাত্রা ক্যালকুলেট করার ক্ষেত্রে, সেটা হচ্ছে পার্সেন্ট সলিউশন বা শতকরা দ্রবণ। আসো আমরা পার্সেন্ট সলিউশন বা শতকরা দ্রবণ নিয়ে একটু আলোচনা করি। এই পার্সেন্ট দ্রবণ বা শতকরা দ্রবণ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব তার আগে দুইটা জিনিস একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে। একটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এবং আরেকটি হচ্ছে গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব। আমরা এই দুটি বিষয় একটু বের করার চেষ্টা করব, আপেক্ষিক গুরুত্ব এবং গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব। আমরা একটা এক্সাম্পল নেই। আমরা ভূপৃষ্ঠের যে মাটি, সেই মাটির ঘনত্ব হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। আমাদের প্রশ্ন হচ্ছে এই মাটির আপেক্ষিক গুরুত্ব কত এবং গ্রাম পার মিলিলিটার এককে এই ঘনত্বটা আসলে কত। আসো আমরা একটু জানার চেষ্টা করি বা ক্যালকুলেট করার চেষ্টা করি এই দুটি বিষয়, কারণ যখন পার্সেন্ট দ্রবণ নিয়ে আমরা আলোচনা করব তখন এই দুইটি বিষয় কিন্তু আমাদের লাগবে। তাহলে প্রথমেই মাটির ঘনত্ব হচ্ছে 5500 কিলোগ্রাম পার মিটার কিউব, অর্থাৎ প্রতি মিটার কিউব মাটির ভর হচ্ছে 5500 কেজি। আমরা যখন আপেক্ষিক গুরুত্ব নেই, আপেক্ষিক গুরুত্ব আসলে কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে কোনো কিছুর ঘনত্ব, তাকে আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
পানির ঘনত্ব দ্বারা ভাগ করলে আমরা যা পাই সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ক্লাস 9-10 আমরা এই বিষয়টি খুব ভালো করে শিখে এসেছি, হয়তোবা অনেকেই ভুলে গিয়েছো। জাস্ট আরেকবার রিমাইন্ড করার জন্য যে কোনো কিছুর ঘনত্বকে যদি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব দ্বারা ভাগ করি আমরা পেয়ে যাব তার আপেক্ষিক গুরুত্ব। যেমন মাটির ঘনত্ব যদি 5500 কেজি পার মিটার কিউব হয়, তার আপেক্ষিক গুরুত্ব হবে তার ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব বা 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 5500কে যদি 1000 দ্বারা আমরা ভাগ করি আমরা পেয়ে যাব হচ্ছে 5.5। তাহলে একটি বিষয় আমরা বের করে ফেললাম, সেটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এই ক্ষেত্রে 5.5। এবার এই ঘনত্বটিকেই আমরা যদি এই যে 5500 কেজি পার মিটার কিউব, আমাদের কাছে যদি প্রশ্ন আসে যে গ্রাম পার মিলিলিটার এককে এই ঘনত্বটা কত, আমরা কিভাবে বের করব? আমাদের অনেকেরই কিন্তু এই এককের কনভার্সনে অনেক সমস্যা হয়, আমরা এক একক থেকে আরেক এককে কনভার্ট করতে পারি না। তাহলে আসো একটু সহজ উপায়ে আমরা এই এককের কনভার্সনটা একটু দেখে নিই। তোমরাই আমাকে বলো 5500 কেজি পার মিটার কিউব বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় প্রতি মিটার কিউব মাটির ভর হচ্ছে 5500 কেজি। তাহলে এই কথাটিকেই আমি একটু ভেঙে লিখলাম যে 5500 কেজি প্রতি মিটার কিউব। এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমাদেরকে কোন এককে কনভার্ট করতে হবে, সেটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার। তাহলে আমরা যে কাজটি করব, উপরে যেটি কেজিতে রয়েছে তাকে নিব গ্রামে, আর নিচে যেটি মিটার কিউবে রয়েছে তাকে নিব মিলিলিটারে। আমরা যদি এই কাজটি করি তাহলে আমরা পাবো এই হচ্ছে 5500 কেজি থেকে গ্রামে যাওয়ার জন্য আমরা 1000 দ্বারা গুণ করব, আর 1 মিটার কিউব ইকুয়ালস টু হচ্ছে 10⁶ মিলিলিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের গ্রাম, এই হচ্ছে মিলিলিটার। তাহলে এটিকে আমি জাস্ট ভেঙে লিখলাম, ভেঙে লেখার পর কেজিকে গ্রামে নিলাম, মিটার কিউবকে মিলিলিটারে নিলাম। এবার দেখো তো যদি একটু কাটাকাটি করি আমি কি হবে, এই 10⁶ এর সাথে আমি 10⁵ কাটাকাটি করতে পারি, আর বাকি থাকে হচ্ছে 10⁻³ বা 1000। তাহলে 5500কে 1000 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি যেটা পাই সেটি হচ্ছে 5.5। তাহলে আমি পেয়ে গেলাম আমার আপেক্ষিক গুরুত্ব, আমি পেয়ে গেলাম আমি গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব। এবার একটু দেখো তো এই দুটি বিষয়ের মধ্যে কোনো মিল পাওয়া যায় কিনা। নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছ, যে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব আর গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব এর মান একই। আমি আবারও বলছি, যে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি এবং গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্বের মান আসলে একই। তার মানে কোনো প্রশ্নে যদি দেয়া থাকে আপেক্ষিক গুরুত্ব, আসলে ইনডিরেক্টলি বা পরোক্ষভাবে কি দেয়া রয়েছে, প্রকৃতপক্ষে দেয়া রয়েছে গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব। আমরা যখন পার্সেন্ট দ্রবণ নিয়ে আলোচনা করতে যাব তখন দেখা যাবে অনেক ক্ষেত্রে আমাদেরকে আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে। প্রকৃতপক্ষে আপেক্ষিক গুরুত্ব দ্বারা কি দেয়া রয়েছে? দেয়া রয়েছে গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব। তাহলে আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছো যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব আর গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব আসলে একই জিনিস। আমরা এবার আসলে পার্সেন্ট দ্রবণের মূল সমস্যায় চলে যাই। আমরা পার্সেন্ট দ্রবণ নিয়ে যখন আলোচনা করব, আমরা আগেই বলেছি যে পার্সেন্ট দ্রবণকে 3 ভাবে আমরা ভাগ করতে পারি মূলত। একটি হচ্ছে W/V সলিউশন, একটি হচ্ছে W/W সলিউশন এবং আরেকটি হচ্ছে V/V সলিউশন। W/V সলিউশন, W/W সলিউশন এবং V/V সলিউশন। আমরা একটু দেখার চেষ্টা করব কিভাবে আমরা এই বিভিন্ন পদ্ধতি থেকে আমরা মোলারিটিতে যেতে পারি। আমরা এর সাথে কিছু কোয়েশ্চেন নিব এবং কোয়েশ্চেনটা সমাধান করার ট্রাই করব। কোয়েশ্চেনগুলো কি? আমরা ধরে নেই 2% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ রয়েছে, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ রয়েছে, তার মোলারিটি কত, কত মোল পার লিটার, আমরা এটা বের করার চেষ্টা করব। আমরা আরও বের করার চেষ্টা করব 2% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, W/W সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, তার মোলারিটি কত। এবং আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব
2% V/V সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে তার মোলারিটি কত? রাইট? যদিও এই বিষয়টি কখনোই হয় না, তবু আমরা জাস্ট ধরে নিচ্ছি যে 2% V/V সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। মূলত V/V সলিউশন শুধুমাত্র তরল দ্রবের ক্ষেত্রে হয়। যেমন আমরা যদি বলি অ্যালকোহল, আমরা দেখেছি 70% অ্যালকোহল, আমরা ল্যাবরেটরিতে যারা কাজ করেছি 70% অ্যালকোহল আমরা ব্যবহার করে থাকি। এই 70% অ্যালকোহল মূলত V/V সলিউশন। যদিও প্রকৃতপক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো V/V সলিউশন নেই, তবুও জাস্ট আমরা প্রশ্নের সুবিধার জন্য আমরা ধরে নিলাম 2% V/V সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। আমার কথা হচ্ছে এই তিনটার মোলারিটি বের করতে হবে। এই দুইটা প্রশ্নের ক্ষেত্রে যখনই W/W এবং V/V সলিউশন দেয়া থাকবে, আমি আবারও বলছি, যখন W/W V/V সলিউশন দেয়া থাকবে তখন একটা এক্সট্রা বা অতিরিক্ত ইনফরমেশন দেয়া থাকে। সেটি কি? যখন W/W সলিউশন থাকে তখন এক্সট্রা ইনফরমেশনটি হচ্ছে দ্রবণের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। যেমন আমি ধরে নিলাম এই ক্ষেত্রে দ্রবণের ঘনত্ব হচ্ছে 1250 কেজি পার মিটার কিউব। আর এই ক্ষেত্রে যে ইনফরমেশনটি দেয়া থাকে সেটি হচ্ছে দ্রবের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। মনে করি এখানে আমার দ্রবের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.5। অর্থাৎ যখনই W/W বা V/V সলিউশন দেয়া থাকবে তখন একটা এক্সট্রা ইনফরমেশন অবশ্যই দেয়া থাকবে। এই ক্ষেত্রে সেটি হচ্ছে দ্রবণের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, এই ক্ষেত্রে সেটি হচ্ছে দ্রবের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা তিনটা প্রশ্নই দেখে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে মোলারিটি বের করা। তোমাদের কাছে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে এখানে তো ভাই কিছু দেয়া নাই, কিন্তু আমি কেন W/V ধরে নেব? মনে রাখবে যে আমরা যখন কম্পিউটারে কাজও করি কিছু ডিফল্ট ফাংশন দেয়া থাকে। একই রকমভাবে পার্সেন্ট সলিউশনের ক্ষেত্রে ডিফল্ট যে সিস্টেমটি সেটি হচ্ছে W/V। অর্থাৎ যদি কোনো কিছু না দেয়া থাকে তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে বোঝানো হচ্ছে W/V সলিউশন। তাহলে আমরা প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা দেখব কিভাবে আমরা তাদের সলিউশন বের করতে পারি। প্রথমে W/V সলিউশন। W/V সলিউশন থেকে যখন আমরা মোলারিটিতে যাব তার সূত্রটি খুবই সহজ। সূত্রটি কি? যেই পার্সেন্ট দ্রবণ রয়েছে তাকে আমরা 10 দ্বারা গুণ করব এবং দ্রবের আণবিক ভর দ্বারা ভাগ করব। আমি আবারও বলছি, যেই পার্সেন্ট দ্রবণ দেয়া রয়েছে তাকে আমরা 10 দ্বারা গুণ করব এবং আণবিক ভর দ্বারা ভাগ করব। আমরা পেয়ে যাব ওই দ্রবণের মোলারিটি। ফর এক্সাম্পল, আমাদের যে প্রশ্নটি রয়েছে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তার মোলারিটি কত? আমরা যদি মোলারিটি বের করতে যাই আমরা যে কাজটি করব, পার্সেন্ট দ্রবণ 2%, সেই পার্সেন্ট দ্রবণটিকে যত পার্সেন্ট দ্রবণ তাকে 10 দ্বারা গুণ করব এবং দ্রবের আণবিক ভর, অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বা 40 দ্বারা ভাগ করব। আমরা পেয়ে যাব মোলারিটি। আমরা যদি ক্যালকুলেট করি কত হবে? নিশ্চিত আমরা ধরতে পেরেছো 2 × 10 = 20 / 40 which is equals to 0.5 মোল পার লিটার। তাহলে দেখতেই পাচ্ছ খুব সহজ, 10 দ্বারা গুণ করব, আণবিক ভর দ্বারা ভাগ করব। অর্থাৎ যখন আমরা এই ডিফল্ট সিস্টেমটি নিয়ে কাজ করব, W/V সলিউশন নিয়ে কাজ করব, 10 দ্বারা গুণ, আণবিক ভর দ্বারা ভাগ। এবার আমরা আসো এই দুইটা নিয়ে আমরা একটু সমস্যার সমাধান করি। এই দুইটা বিষয় নিয়ে আমাদের অনেকেরই অনেক প্রবলেম ছিল এইচএসসি লেভেলে, বাট বিষয়টি একেবারেই কঠিন না, খুবই সহজ। আসো আমরা একটু দেখে নেই কিভাবে আমরা বের করব তাদের ক্ষেত্রে মোলারিটি বা মোল পার লিটার এককে ঘনমাত্রা। আমরা যদি এই W/V এর মতো এই দুই ক্ষেত্রেও একটা সূত্র বের করতে পারি তাহলে আমাদের জন্য কাজটি খুবই সহজ হয়ে যায়। আমরা সে কাজটি করব। প্রথম কাজ হচ্ছে, আমরা যখন W/W নিয়ে কাজ করব তখন কি করব? আগে যে কাজটি করেছিলাম এক্স্যাক্টলি সেম কাজটি করব। অর্থাৎ পার্সেন্ট দ্রবণকে 10 দ্বারা গুণ করব, আণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে এক্সট্রা কি কাজ করতে হবে? এক্সট্রা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আর কিছুই না, দ্রবণের ঘনত্ব যেটি প্রশ্নে দেয়া রয়েছে সেই দ্রবণের ঘনত্ব দ্বারা আমি গুণ করব। অর্থাৎ x × 10 / m। আগের মতো এই কাজ, এক্সট্রা যে কাজটি করব সেটি হচ্ছে দ্রবণের ঘনত্ব দ্বারা গুণ করব। যদি গুণ করি আমি পেয়ে যাব তার মোলারিটি।
এই সূত্রের শর্ত কি? শর্তটি হচ্ছে মাত্র একটি, দ্রবণের ঘনত্ব হতে হবে অবশ্যই এবং অবশ্যই গ্রাম পার মিলিলিটার এককে, অর্থাৎ x টাইমস 10 ডিভাইডেড বাই m ইন্টু দ্রবণের ঘনত্ব অবশ্যই যেন সেটা হয় গ্রাম পার মিলিলিটার এককে। তাহলে আমরা যদি এই প্রশ্নটির সমাধান করি আমরা কি পাবো? ঠিক আগের মতোই 2 টাইমস 10 ডিভাইডেড বাই m, আগের মতোই কাজ করলাম। এবার আমি দ্রবণের ঘনত্ব দ্বারা গুণ করব। তাহলে একটু দেখো তো, আমি কি তাহলে 1250 বসাবো? অবশ্যই না, কারণ আমার এখানে শর্ত তো দেয়া রয়েছে যে ঘনত্ব হতে হবে গ্রাম পার মিলিলিটার এককে। একটু আগে আমরা দেখে এসেছি যে কেজি পার মিটার কিউব থেকে যদি গ্রাম পার মিলিলিটারে আসা হয় তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা দেখব 1250 কেজি পার মিটার কিউব ইকুয়ালস টু 1.25 গ্রাম পার মিলিলিটার। তাহলে আমরা যদি পুরাটা গুণ করি তাহলে আমরা পাবো যে 20 ডিভাইডেড বাই 40 ইকুয়ালস টু 0.5 ইন্টু 1.25 ইকুয়ালস টু 0.625 এত মোল পার লিটার। তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু W/W সলিউশনের মোলারিটি বের করে ফেললাম। কি কাজ করলাম? সেম আগের কাজটি, x টাইমস 10 ডিভাইডেড বাই m, এর সাথে অতিরিক্ত জাস্ট একটা কাজ করলাম, সেটা হচ্ছে দ্রবণের ঘনত্ব যা প্রশ্নে অবশ্যই দেয়া থাকবে সেই দ্রবণের ঘনত্ব দ্বারা গুণ করলাম। সাবধানতা কি? অবশ্যই এই দ্রবণের ঘনত্ব তো হবে গ্রাম পার মিলিলিটার এককে। সবশেষে v/v সলিউশন, এটার ক্ষেত্রেও আমরা এক্স্যাক্টলি সেম কাজ করব, অর্থাৎ আমরা বসাবো x টাইমস 10 ডিভাইডেড বাই m, এর সাথে অতিরিক্ত কি কাজ করব? এবার অতিরিক্ত যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আবারও গুণ করব দ্রবের ঘনত্ব, অর্থাৎ প্রশ্নে এক্সট্রা যে ইনফরমেশনটি দেওয়া রয়েছে সেই এক্সট্রা ইনফরমেশনটি আমরা আবারও গুণ করব, অর্থাৎ x টাইমস 10 ডিভাইডেড বাই m কে যদি দ্রবের ঘনত্ব দ্বারা গুণ করা হয় আমরা আবারও পেয়ে যাব এই v/v সলিউশনের মোলারিটি। শর্ত কি? আবারও শর্ত হচ্ছে একই, যে আমাদের এই ঘনত্ব হতে হবে গ্রাম পার মিলিলিটার এককে। একটু আগে আমরা আবারও দেখে এসেছি যে আপেক্ষিক গুরুত্ব আর গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব প্রকৃতপক্ষে একই জিনিস, যে গ্রাম আর আপেক্ষিক গুরুত্ব যা গ্রাম পার মিলিলিটার এককে দেখা যায়, ঘনত্ব ঠিক তা। তাহলে আমরা একই কাজ করব, x অর্থাৎ এখানে 2% টাইমস 10 ডিভাইডেড বাই 40 ইন্টু দ্রবের যে ঘনত্ব প্রশ্নে দেওয়া রয়েছে তা আমরা গুণ করব গ্রাম পার মিলিলিটার এককে, অর্থাৎ 1.50। আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাবো 0.5 ইন্টু 1.5 ইকুয়ালস টু 0.75 মোল পার লিটার। তার মানে দেখো আমরা কিভাবে কত সহজেই এই তিনটি সূত্রের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি W/v, W/W এবং v/v সলিউশনের মোলারিটি। কাজ একটি, সেটা হচ্ছে x টাইমস 10 ডিভাইডেড বাই m। এই দুই ক্ষেত্রে আমরা একটা অতিরিক্ত কাজ করব, এই ক্ষেত্রে আমরা গুণ করব দ্রবণের ঘনত্ব, এই ক্ষেত্রে আমরা গুণ করব দ্রবের ঘনত্ব যা প্রশ্নে দেয়া থাকবে। সাবধানতা, অবশ্যই ঘনত্বগুলো হতে হবে গ্রাম পার মিলিলিটার এককে। তাহলে আশা করি তোমাদের এই পার্সেন্ট দ্রবণ সংক্রান্ত যত সমস্যা আশা করি তোমাদের সমাধান হয়ে গিয়েছে। সবশেষে ঘনমাত্রার আর মাত্র একটি বিষয় আছে যার পর আমরা বেশ কতগুলো অঙ্ক করব। সেই লাস্ট প্রবলেমটি হচ্ছে ppm, ppb এবং ppt। আসো আমরা একটু এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করি। ppm, ppb এবং ppt থেকে এমসিকিউ এর প্রশ্ন আসে। তোমরা যদি একটু ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে এমসিকিউ যেখানে রয়েছে সেখান থেকে খুব ছোট একটা প্রশ্ন হিসেবে ppm, ppb এবং ppt সংক্রান্ত প্রশ্ন চলে আসে। তাহলে ব্যাপারগুলো কি? ppm, ppb এবং ppt, আমরা এদের ফুল ফর্ম অবশ্যই সবাই জানি। এটি হচ্ছে ppm বা পার্টস পার মিলিয়ন, অর্থাৎ মিলিয়ন হিসাব করা হয়। এটি হচ্ছে পার্টস পার বিলিয়ন, অর্থাৎ বিলিয়ন হিসাব করা হয়। এবং এটি হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন বা ট্রিলিয়ন হিসাব করা হয়। একটু আগে আমরা একটু চিন্তা করো, যখন আমরা পার্সেন্ট সলিউশন বলতাম W/v, তার সাথে এই তিনটার তুলনা করা যায় কিভাবে? একটু চিন্তা করো। পার্সেন্ট সলিউশন যখন আমরা W/v বলতাম তখন আমরা কতর মধ্যে হিসাব করতাম? আমরা হিসাব করতাম পার্সেন্টে, অর্থাৎ 100-র মধ্যে। আমরা W/v যখন আমরা কাজ করতাম পার্সেন্ট সলিউশন তখন আমরা 100-র মধ্যে গণনা করতাম।
আর এখন তাহলে আমরা কতর মধ্যে গণনা করব? এই ক্ষেত্রে আমরা গণনা করব মিলিয়নের মধ্যে, এই ক্ষেত্রে গণনা করব বিলিয়নের মধ্যে, এই ক্ষেত্রে গণনা করব ট্রিলিয়নের মধ্যে। আমরা দুইটা এক্সাম্পল নেই, তাহলে আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হবে। এক্সাম্পল দুটো কি? আমরা দুটো এক্সাম্পল নেই। প্রথম ক্ষেত্রে 0.001 মোলার lead ion equals to কত ppm? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 0.001% lead ion equals to কত ppm? তাহলে আমরা দুইটা বিষয় নিলাম, একটা হচ্ছে 0.001 মোলার lead ion কত ppm, আরেকটা হচ্ছে 0.001% lead ion equals to কত ppm। তাহলে প্রথম যে প্রশ্নটা, আসো আমরা একটু এটা সলভ করার ট্রাই করি। একটু আগে আমি বললাম যে W/V সলিউশন আর এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এগুলো আমরা হিসাব করি 100-র মধ্যে, এগুলো হিসাব করব মিলিয়নের মধ্যে। এবার প্রথম কথা হচ্ছে, যখন আমরা বলি 0.001 মোলার lead ion, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে lead রয়েছে 0.001 মোল। কারণ 0.001 মোলার বা মোল পার লিটার বলতে তো আমরা এটাই বুঝি যে 0.001 মোল রয়েছে 1 লিটার দ্রবণে। তাহলে ppm বের করার জন্য আমাদেরকে কতর মধ্যে হিসাব করতে হবে? হিসাব করতে হবে মিলিয়নের মধ্যে, রাইট? তাহলে 1000-এ রয়েছে এত মোল, তাকে যদি আমি গ্রাম পরিমাণে বের করি, যেহেতু আমি বললাম W/V এর সাথে তুলনীয়, তার মানে মোলে রাখলে চলবে না, গ্রামে নিতে হবে। আমি যদি গ্রামে নিতে চাই তাহলে কি করব? এই মোল সংখ্যাকে আমি তার লেডের যে পারমাণবিক ভর 207 তা দ্বারা গুণ করব, তাতে আমি পেয়ে যাব গ্রাম পরিমাণ। অর্থাৎ 1 লিটার বা 1000 মিলিলিটারে রয়েছে এত গ্রাম। তাহলে প্রশ্ন হচ্ছে 1 মিলিয়ন মিলিলিটারে কতটুকু রয়েছে? তাহলে আমরা ক্যালকুলেট করি। এটা হচ্ছে 1000-এ, তাহলে একে কত? একে হচ্ছে 0.001207 ডিভাইডেড বাই 1000, আর 1 মিলিয়নে কত? ইন্টু 1 মিলিয়ন। আমি আবার বলছি 1000 মিলিলিটারে রয়েছে এত গ্রাম, তাহলে একে কত আর 1 মিলিয়নে কত? এবার যদি আমি একটু কাটাকাটি করি তাহলে কি হবে দেখো তো। এই 1000 আর 1 মিলিয়ন কাটাকাটি করলে থাকে হচ্ছে 1000, 1000কে 0.001 দ্বারা গুণ করলে আমি পাচ্ছি 1 ইন্টু 207, অর্থাৎ 207। অর্থাৎ আমরা পাচ্ছি 0.001 মোলার lead ion ইকুয়ালস টু 207 ppm। এভাবে আমরা মোল পার লিটার থেকে কিন্তু ppm বের করতে পারি। সবশেষে আমরা যদি বলি 0.001% lead ion, এটা কত? পার্সেন্ট মানে হচ্ছে W/V সলিউশন। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে তার পারমাণবিক ভর জানারও কোনো প্রয়োজন হবে না। তাহলে 0.001%, আর আমি বলেছি কোনো কিছু দেয়া না থাকলে তার মানে হচ্ছে W/V সলিউশন। অর্থাৎ এই পার্সেন্ট কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 100, যেহেতু পার্সেন্ট বলা হচ্ছে, 100 মিলিলিটার দ্রবণে রয়েছে 0.001 গ্রাম। তাহলে 100-তে রয়েছে 0.001 গ্রাম, তাহলে কথা হচ্ছে 1 মিলিয়নে কত? 1 মিলিয়নে কত? 0.001 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 মিলিয়ন। আমি যদি কাটাকাটি করি আমি পাবো 10 টু দি পাওয়ার 4, অর্থাৎ 0.001কে আমি 10 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করব। গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্ড হুইচ ইজ 10 ppm। তাহলে আশা করি মোলারিটি থেকে আমরা ppm বের করতে পারবো, পার্সেন্ট সলিউশন থেকেও আমরা ppm বের করতে পারবো। এই দুটার জন্য আমি পার্সোনালি মনে করি না কোনো সূত্র ব্যবহার করার বা কোনো সূত্র মনে রাখার দরকার আছে। সিম্পলি 1000-এ কত, 1 মিলিয়নে কত, 100-তে কত, 1 মিলিয়নে কত, সিম্পল হিসাব করব, আমরা উত্তর পেয়ে যাব। মনে রাখতে হবে যে অবশ্যই যেন পরিমাণটা হয় গ্রামে, মোলে না। এভাবে আমরা ppm যদি বের করতে পারি, আমরা আরও বের করতে পারবো ppb এবং ppt। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে মিলিয়ন হিসাব, এই ক্ষেত্রে বিলিয়ন হিসাব, এই ক্ষেত্রে ট্রিলিয়ন হিসাব।
তাহলে আশা করি ঘনমাত্রা সংক্রান্ত কোনো প্রবলেমই তোমাদের আর হবে না। আমরা যেহেতু মোল এবং ঘনমাত্রা সংক্রান্ত সকল প্রবলেম আমরা সলভ করে ফেললাম, এবার আমরা সরাসরি চলে যাব গাণিতিক সমস্যায়। আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কম্বিনেশনে গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব এবং সেগুলো সমাধান করার ট্রাই করব। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। আমরা ক্লাসটি শুরু করেছিলাম তোমাদেরকে বলে যে এই চ্যাপ্টারে, অর্থাৎ যখন আমরা পরিমাণগত রসায়ন পড়ি, 3 ধরনের আমাদের প্রবলেম রয়েছে। একটি হচ্ছে ঐকিক নিয়ম সংক্রান্ত বিভিন্ন প্রবলেম, রয়েছে অ্যাসিড ক্ষারক সংক্রান্ত প্রবলেম এবং জারণ বিজারণ সংক্রান্ত প্রবলেম। আমরা সিকোয়েন্সিয়ালি এই কাজটি করার চেষ্টা করব, এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমাদের রয়েছে ঐকিক নিয়ম। আসো আমরা একটু ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। ঐকিক নিয়ম, আমরা যখন ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করব, বিষয়টা খুবই সহজ। আমাদেরকে সিম্পলি মনে করো আমরা একটা কোয়েশ্চেন দিই, তাহলে কোয়েশ্চেন দিয়ে আগালে ভালো হবে। 15 গ্রাম খড়িমাটি, 15 গ্রাম খড়িমাটি অধিক তাপে বিয়োজিত হলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? এটি মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2012-13 এই সেশনে এই প্রশ্নটা এসেছিল। খুবই সিম্পল অঙ্ক। 15 গ্রাম খড়িমাটি বা ক্যালসিয়াম কার্বনেট তাপে বিয়োজিত হবে। প্রশ্ন হচ্ছে কি পরিমাণ চুন পাওয়া যাবে। খুবই সোজা প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আমরা একটা নর্মাল, একটা জেনারেলাইজড একটা সূত্র শিখবো এবং সেই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করার ট্রাই করব। সূত্রটা কি? মনে করো যখনই আমরা এই ঐকিক নিয়মের অঙ্ক করি, তখন আমাদেরকে কিন্তু জানতে হয় যে তার সমতাকৃত সমীকরণটা কিরকম। মনে করি কোনো একটি সমতাকরণ সমীকরণ হলো এরকম, এ ডাব্লিউ প্লাস বি এক্স তারা বিক্রিয়া করে উৎপন্ন করে সি ওয়াই প্লাস ডি জেড, এরকম হচ্ছে সমতাকৃত বিক্রিয়া। এবার প্রশ্ন কিরকম থাকে? প্রশ্ন থাকে যে এটির ভ্যালু দেয়া রয়েছে, এটির ভ্যালু বের করতে হবে। অর্থাৎ একটির কিছু ভ্যালু দেয়া থাকে, আরেকটির কিছু ভ্যালু বের করতে হয়। ঐকিক নিয়মের অঙ্কগুলো মূলত এইরকমই, যে অন্যভাবে এরকমও আসতে পারে, এটার ভ্যালু দেওয়া রয়েছে, এটার ভ্যালু বের করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, সেটা এমসিকিউ হোক বা রিটেন হোক, আমাদেরকে কিন্তু এই সমতাকৃত সমীকরণটা জানতেই হয়। কারণ এই সমতাকৃত সমীকরণ যদি আমি না জানি, তাহলে এই ঐকিক নিয়মের সমাধানগুলোও করা যাবে না। সো প্রথম কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের এই সমীকরণটা লিখে ফেলা। দ্বিতীয় কাজ হচ্ছে কার মধ্যে কার ভ্যালু দেওয়া রয়েছে, কার ভ্যালু বের করতে হবে, এটা বের করা। এবং সবশেষে যে কাজটা করব, মোল সংখ্যা বসাবো অফ যার ভ্যালু দেওয়া রয়েছে, মোল সংখ্যা অফ ওয়াই, অর্থাৎ যার ভ্যালু দেওয়া রয়েছে তার মোল সংখ্যা, যার ভ্যালু বের করতে হবে তার মোল সংখ্যা, দুইটা ইকুয়াল হবে। এক্সট্রা কি কাজ করতে হবে? এর মোল সংখ্যা এর সহগ বসাতে হবে এই জায়গায়, এর সহগ বসাতে হবে এই জায়গায়। অর্থাৎ আমরা সিম্পল কাজ করব, এটা খুঁজে বের করব কার ভ্যালু দেওয়া হয়েছে, কার ভ্যালু বের করতে হবে। তাদের মোল সংখ্যা তখনই সমান হবে যখন একজনের সহগ আরেকজনের সাথে বসবে। অর্থাৎ এর সহগ বসবে এর সাথে, এর সহগ বসবে এর সাথে। আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে আমাদের জন্য এই সূত্রটা বোঝা সহজ হবে। আমাদের এই প্রশ্নে আমাদের যে বিক্রিয়াটি রয়েছে, বিক্রিয়াটি হচ্ছে এই রকম। ক্যালসিয়াম কার্বনেট যখন তাপে বিয়োজিত হয়, উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। যে কথাটি বলছিলাম, সবার প্রথমে সমতাকৃত সমীকরণটা লিখতে হবে। এই ক্ষেত্রে সমতাকৃত সমীকরণটি যদিও সহজ, সব ক্ষেত্রে তো আর সোজা হবে না। সো আমরা এটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আমাদেরকে প্রথমে প্রশ্ন করে যেটা বুঝতে হবে যে কার ভ্যালু দেয়া রয়েছে। আমরা দেখলাম ক্যালসিয়াম কার্বনেটের ভ্যালু দেয়া রয়েছে, কার ভ্যালু বের করতে হবে? ক্যালসিয়াম অক্সাইডের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, সূত্র লিখব, মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট উইল বি ইকুয়ালস টু মোল নাম্বার অফ ক্যালসিয়াম অক্সাইড। যদি এর সহগ আমি বসাই এর সাথে আর এর সহগ বসাই এর সাথে, যদিও দুই ক্ষেত্রে এবার 1 1 হয়ে গেছে, কিন্তু সবসময় কিন্তু হবে না। সো আমরা সিম্পলি এই কাজটাই করব।
তাহলে আমরা এবার যদি বসাই, এবার আমরা মোল গণনার সূত্র জানি, W/M SV PV ডিভাইডেড বাই RT, আমরা সকল সূত্রই জানি। এবার আমরা সিম্পলি জাস্ট সূত্রটা বসাবো। আমাদের কাজটা কি, ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া রয়েছে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা ব্যবহার করব W/M সূত্র। ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ চাওয়া হয়েছে, যে কি পরিমাণ পাওয়া যাবে, তাহলে আমরা এই ক্ষেত্রেও বসাবো W/M সূত্র, অর্থাৎ W অফ ক্যালসিয়াম অক্সাইড এটা বের করতে হবে ডিভাইডেড বাই ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর which is 56। আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাবো W অফ ক্যালসিয়াম অক্সাইড ইকুয়ালস টু 56 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। আমরা যদি একটু কাটাকাটি করি, এটার জন্য কিন্তু কোনো ক্যালকুলেটরের দরকার নাই, আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা কত পাবো? এই ক্ষেত্রে পাবো আমরা 14, এই ক্ষেত্রে পাবো আমরা 25, অর্থাৎ 4 দ্বারা আমরা কাটাকাটি করলাম, 5 দ্বারা কাটাকাটি করব, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, তাহলে আমাদের রয়ে যাচ্ছে হচ্ছে 14 ইন্টু 3 অর্থাৎ 42 ডিভাইডেড বাই 5। এটা আমরা আরও যদি ক্যালকুলেট করি আমরা পেয়ে যাব 8.4, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 8.4। তাহলে ঐকিক নিয়মের অঙ্কগুলো সিম্পলি আমরা এইভাবে কিন্তু করতে পারি। আমাদেরকে জাস্ট বের করতে হবে কার ভ্যালু দেওয়া রয়েছে, কার ভ্যালু বের করতে হবে, তাদের মোল সংখ্যা পরস্পরের সমান হবে যদি একজনের সহগ আরেকজনের সাথে আমরা বসাই। আমরা আরেকটা এক্সাম্পল নেব, এবং এই এক্সাম্পলটা এসেছিল হচ্ছে বুয়েট 2014-15 সালের পরীক্ষা, অর্থাৎ 14-15 সালের যে বুয়েট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি এসেছিল। আসো আমরা এই প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা প্রশ্নটা লিখব এবং তারপর আমরা সমাধান করব। আমাদের প্রশ্ন সমাধান করার জন্য যা যা জানা দরকার ছিল ইতোমধ্যে আমরা জেনে ফেলেছি। আমরা এবার শুধুমাত্র প্রশ্ন লিখব আর সমাধান বের করব। দেখা যাক আমরা কত তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর সমাধান বের করতে পারি। আমরা দ্বিতীয় যে প্রশ্নটি লিখব, যেটা বললাম যে এটি এসেছিল বুয়েট ভর্তি পরীক্ষায় 2014-15 সেশনে। 2014-15 সেশনে বুয়েটের যে প্রশ্নটি ছিল সেটি ছিল অনেকটা এই রকম। 15.82 গ্রাম 15.82 গ্রাম ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়ায় HCl এর সাথে HCl এর সাথে বিক্রিয়া করে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 750 মিলিমিটার পারদ চাপে 2.53 ডেসিমিটার কিউব কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। প্রশ্ন হচ্ছে ভেজালের পরিমাণ কত? ভেজালের পরিমাণ কত? 15.82 গ্রাম 15.82 গ্রাম ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, যা HCl এর সাথে বিক্রিয়া করলে এবং বিক্রিয়া করে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 750 মিলিমিটার পারদ চাপে 2.53 ডেসিমিটার কিউব বা 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। প্রশ্ন হচ্ছে ওই যে 15.82 গ্রাম ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট ছিল তাতে ভেজালের পরিমাণ কত? আমরা ভেজালের পরিমাণটা বের করব। সো চিন্তাই করতে পারছো যে এটা বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসো আমরা এটা সমাধান যত সহজে সম্ভব আমরা একটু বের করার ট্রাই করি। প্রথম কাজ যেটা আমাদের অবশ্যই লাগবে, যেটা না হলে না, সেটা হচ্ছে তাদের সমতাকৃত সমীকরণ। ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি এই হচ্ছে তাদের যে সমতাকৃত সমীকরণ আমি লিখে ফেললাম। দ্বিতীয় কাজ হচ্ছে কার ভ্যালু দেয়া রয়েছে, কার ভ্যালু বের করতে হবে। একটু চিন্তা করো তো, কার ভ্যালু এখানে দেয়া রয়েছে, এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের ভ্যালু দেয়া নেই, কারণ যেটি দেয়া রয়েছে সেটি হচ্ছে ভেজালযুক্ত। আমাদেরকে বের করতে হবে ভেজালের পরিমাণ। সুতরাং এখানে মূলত যার পরিমাণ দেয়া রয়েছে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যার পরিমাণ বের করতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে জাস্ট আমরা এই দুইটি বিষয় নিলাম,
যে কার ভ্যালু দেয়া রয়েছে, কার ভ্যালু বের করতে হবে। এবার আমরা তাদের মধ্যে সংযোগ স্থাপন করব। তাহলে মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট উইল বি ইকুয়ালস টু মোল নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড। কখন? যখন ক্যালসিয়াম কার্বনেটের সহগ বসাবো কার্বন ডাইঅক্সাইডের সাথে, কার্বন ডাইঅক্সাইডের সহগ বসাবো ক্যালসিয়াম কার্বনেটের সাথে, রাইট? তাহলে আমরা এই কাজটি করে ফেললাম। এবার আমরা জাস্ট সূত্র বসাবো, উত্তর বের করব। এবার মোল সংখ্যা গণনা করার জন্য যত সূত্র আমরা কিন্তু ইতোমধ্যেই পড়ে ফেলেছি। যেমন আমি যার ভ্যালু দেওয়া রয়েছে তার থেকে শুরু করি। কার্বন ডাইঅক্সাইড এর জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব? একটু উপাত্ত দেখে তোমরা বলো তো, এখানে কি W/M সূত্র ব্যবহার করার কোনো সুযোগ আছে? না, এখানে কোনো সুযোগ নেই। এখানে কি SV সূত্র ব্যবহার করার সুযোগ আছে? না, তাও নেই। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা শুধুমাত্র এখানে ব্যবহার করতে পারবো PV/RT সূত্র। কারণ আমাদের তাপমাত্রা দেয়া রয়েছে T, চাপ দেয়া রয়েছে P, রয়েছে আয়তন দেয়া V। তার মানে আমরা PV/RT এই সূত্রটি ব্যবহার করতে পারবো। এই সূত্র ব্যবহার করার একটি মাত্র শর্ত ছিল, আমরা বিগত ক্লাসগুলোতে দেখে এসেছি যে সবগুলো রাশিকে একই একক পদ্ধতিতে নিতে হবে, এবং দেখা যায় যে লিটার বায়ুচাপ পদ্ধতিতে সবগুলো একককে নিয়ে নিলে ক্যালকুলেশন সবচেয়ে সহজ হয়। তাহলে আমরা সেই কাজটি করব। প্রথমত হচ্ছে P, অর্থাৎ আমরা চাপ নিব। চাপ মিলিমিটার এককে রয়েছে, তাকে যদি আমরা এটিএমে নিতে চাই, যেহেতু লিটার এটিএমে নিতে হবে, তার মানে এই 750কে আমরা প্রমাণ বায়ুচাপ 760 মিলিমিটার বায়ুচাপ এটা দ্বারা ভাগ করব। তার মানে এটা হচ্ছে এটিএমে ওই গ্যাসের কার্বন ডাইঅক্সাইডের চাপ, ইন্টু ভি অবশ্যই হতে হবে লিটার এককে। আর আমরা জানি ডেসিমিটার কিউব আর লিটার আসলে একই জিনিস। তার মানে এখানে আমরা বসাবো 2.53। আর যখন আমরা জানি লিটার বায়ুচাপ একক, তখন আর এর মান হচ্ছে 0.0821, এবং টি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, which is equals to 310 কেলভিন টেম্পারেচার। তার মানে আমি যার ভ্যালু দেওয়া রয়েছে সেগুলো সব বসিয়ে ফেললাম। আমরা এখানে বসাবো হচ্ছে যার ভ্যালু বের করতে হবে। এবার কথা হচ্ছে কি বের করতে হবে? আমাদের কি ঘনমাত্রা বের করতে হবে নাকি পরিমাণ বের করতে হবে? প্রশ্নে খুব ক্লিয়ারলি বলা রয়েছে যে পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা বসাবো হচ্ছে W/M সূত্র, যেখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। এবার আমরা যদি সব ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, এবং এটা পুরোপুরি ক্যালকুলেট করলে যে ভ্যালুটি পাওয়া যায় সেই ভ্যালুটি হচ্ছে 9.8098 এত গ্রাম। তোমরা ক্যালকুলেট করলে এই ভ্যালুটি পাবে। তাহলে আমাদের ভেজালযুক্ত পরিমাণ হচ্ছে এটি, বিশুদ্ধ পরিমাণ হচ্ছে এটি। তাহলে আমাদের ভেজালের পরিমাণ কত? ভেজালের পরিমাণ হচ্ছে 15.82 মাইনাস 9.80 গ্রাম। তার মানে তোমরা বুঝতে পারছো বুয়েট 2014-15 এর পরীক্ষা, কিন্তু কোনো সমস্যাই নেই। আমরা সিম্পলি সমীকরণটা লিখব, সূত্রে বসাবো, ভ্যালুগুলো বসাবো, উত্তর বের করব। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভর্তি পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, যেখানে ক্যালকুলেটর নেই, তোমাদের বিন্দুমাত্র এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যে সকল জায়গায় ক্যালকুলেটর নেই সে জায়গায় ডেফিনেটলি এই টাইপের কোয়েশ্চেন আসবে না। এমন প্রশ্নই দেয়া থাকবে, এমন উপাত্তই দেয়া থাকবে যেগুলো কাটাকাটি করা যাবে, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া করা যাবে। সুতরাং তোমাদের বিন্দুমাত্র কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা নির্ভয়ে থাকতে পারো। যে সকল জায়গায় ক্যালকুলেটর নেই সে জায়গায় এমন উপাত্তই বা ডেটা দেয়া থাকবে যা করার জন্য, যে সমাধান বের করার জন্য ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা বুয়েটের প্রশ্ন কিন্তু অলরেডি সলভ করে ফেললাম। সো এটা হচ্ছে প্রথম টাইপ অঙ্ক, অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক। আমরা দ্বিতীয় টাইপ যে অঙ্ক রয়েছে সেটাতে চলে যাব। আমরা চলে যাব অ্যাসিড ক্ষারক সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে এই পরিমাণগত রসায়নে, তা সমাধান করার চেষ্টা করব। আবারও কিছু আমরা সমস্যা নেব, কিছু কোয়েশ্চেন নেব, সেগুলো সমাধান করতে করতে আমরা শিখে ফেলবো। তাহলে আমরা ঐকিক নিয়মের অঙ্ক শেষ। আমাদের আর দুই টাইপের অঙ্ক বাকি, একটি হচ্ছে অ্যাসিড ক্ষারক আর একটি হচ্ছে জারণ বিজারণ। আমরা চলে যাই আমাদের দ্বিতীয় টাইপে, সেটি হচ্ছে অ্যাসিড ক্ষারক। অ্যাসিড ক্ষারকের যখন আমরা সমাধান করতে যাব, প্রথমে একটু আমরা শিখে নেই যে আমরা কিভাবে সমাধান করব। এটা সমাধান করার জন্য মাত্র একটাই সূত্র, এক সূত্রেই সমাধান। তোমাদের প্রিয় আয়মান ভাইয়ার যে ডায়লগটা সেটা হচ্ছে এক সূত্রেই কিন্তু অ্যাসিড ক্ষারকের সকল প্রশ্নের সমাধান। সেই সূত্রটা কি? সেটি হচ্ছে, আমরা কি সবাই মোল সংখ্যা গণনা করতে জানি? আজকে আমরা শিখলাম কিন্তু ক্লাসের শুরুতে মোল সংখ্যার গণনা। আমরা তুল্য সংখ্যার গণনা করতে জানি বা ইকুইভ্যালেন্স নাম্বারের গণনা করতে জানি।
মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড উইল বি ইকুয়ালস টু মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষারক। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাসিড ক্ষারকের যত অঙ্ক করব দেখবো এই সূত্রটারই ব্যবহার, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড উইল বি ইকুয়ালস টু মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষারক। এবার দেখা যেতে পারে একাধিক অ্যাসিড থাকতে পারে, তাহলে তাদের সামেশন নিব। দেখা যেতে পারে একাধিক ক্ষারক থাকতে পারে, আমরা তাদের সামেশন নেব। অর্থাৎ মোল সংখ্যা নিব, তুল্য সংখ্যা নিব, গুণ করব, অ্যাসিডের এই গুণফল হবে ক্ষারকের এই গুণফলের সমান। আমরা আবারও কিছু প্রশ্ন নেই এবং প্রশ্নের সমাধান বের করার চেষ্টা করি। এখন আমি যে প্রশ্নটা লিখব সেটি এসেছিল চুয়েট ভর্তি পরীক্ষা 2007-08 সেশনে। 2007-08 সেশনে চুয়েট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে 2.5 গ্রাম ভরের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে 100 সেন্টিমিটার কিউব আয়তনের 100 সেন্টিমিটার কিউব আয়তনের একটি HCl দ্রবণে সম্পূর্ণ দ্রবীভূত করা হলো। অতঃপর প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে 100 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হলো। প্রশ্ন হচ্ছে ওই যে HCl দ্রবণ ছিল তার ঘনমাত্রা কত? যে HCl দ্রবণ ছিল তার ঘনমাত্রা কত? তাহলে আমরা প্রশ্নটা আরেকবার একটু রিক্যাপ করি। আমাদের প্রথমে একটি ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হলো। ক্যালসিয়াম কার্বনেট এর ওই ক্যালসিয়াম কার্বনেটকে একটি HCl দ্রবণের সাথে বিক্রিয়া করানো হলো। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া রয়েছে, তাকে একটি HCl দ্রবণের সাথে বিক্রিয়া করা হলো। বিক্রিয়া করার পর দেখা গেল যে দ্রবণে আরও কিছু পরিমাণে HCl রয়ে গিয়েছে। সেই অতিরিক্ত HCl-কে প্রশমিত করতে এবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো, প্রশমন হয়ে গেল। এবার কথা হচ্ছে এই যে HCl দ্রবণটি ছিল তার ঘনমাত্রা কত? তাহলে চিন্তা করো, এখানে HCl বিক্রিয়া করেছে কার সাথে? করেছে প্রথমত ক্যালসিয়াম কার্বনেটের সাথে, দ্বিতীয়ত করেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আমাদেরকে বের করতে হবে ওই HCl দ্রবণের ঘনমাত্রা। আসো তাহলে আমরা সেই ঘনমাত্রা বের করার চেষ্টা করি। তাহলে আমাদের কাছে কি সূত্র রয়েছে? সূত্রটি হচ্ছে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড ইকুয়ালস টু মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষারক। অর্থাৎ এক পাশে থাকবে অ্যাসিড, আরেক পাশে থাকবে অ্যাসিডের সাথে যারা বিক্রিয়া করেছে তারা সবাই। আমরা মোল সংখ্যা তুল্য সংখ্যা নিব, তাদের গুণফল নিব, উত্তর বের করব। তাহলে আসো আমরা এক এক করে শেষ করি। HCl দ্রবণ আমাদেরকে কি বের করতে হবে? HCl দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমি বাম পাশে বসাচ্ছি অ্যাসিডের জন্য মোল সংখ্যা, তুল্য সংখ্যা। প্রথমে আসবো মোল সংখ্যা। আমাদের এখানে আয়তন দেয়া রয়েছে 100 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা মোল সংখ্যা গণনার জন্য কোন সূত্র ব্যবহার করব? আমরা কি W/M সূত্র ব্যবহার করব? ডেফিনেটলি না। যেহেতু আয়তন দেয়া রয়েছে তাহলে অবশ্যই আমরা S ইন্টু V সূত্র ব্যবহার করব। তাহলে S অফ HCl যেটি আমাদের প্রশ্নে বের করতে হবে ইন্টু V অফ HCl which is equals to 100 সেন্টিমিটার কিউব। কিন্তু আমরা জানি যে N equals to SV সূত্রের ক্ষেত্রে আয়তন হবে অবশ্যই লিটারে। তাহলে 100 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 0.1 লিটার। তাহলে S ইন্টু V আমরা পেয়ে গেলাম অ্যাসিডের মোল সংখ্যা। এবার এই অ্যাসিডের তুল্য সংখ্যা কত? আমরা আজকেই শিখেছি যে HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে S ইন্টু V অর্থাৎ মোল নাম্বার অফ HCl ইন্টু E অফ HCl বসিয়ে ফেললাম। এক পাশে আমাদের শেষ, আমাদের আরেক পাশে বসাতে হবে HCl এর সাথে যারা বিক্রিয়া করেছে তাদের সবাইকে। তাহলে প্রথমে বিক্রিয়া করেছে ক্যালসিয়াম কার্বনেট। এবার কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের N ইন্টু E নিব। প্রথমত N মোল সংখ্যার জন্য এবার কোন সূত্র ব্যবহার করব? আমরা কি SV সূত্র ব্যবহার করব? ডেফিনেটলি না। দেয়া রয়েছে পরিমাণ, আমরা কি SV সূত্র ব্যবহার করলে হবে? হবে না। আমাদেরকে ব্যবহার করতে হবে W/M সূত্র। আমরা মোল সংখ্যার যে প্রথম সূত্র সে W/M। তাহলে এই হচ্ছে আমাদের W 2.5 গ্রাম আর এই হচ্ছে আমাদের
m, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100। তাহলে আমরা বসিয়ে ফেললাম, তাহলে পেয়ে গেলাম আমাদের মোল সংখ্যা W/m, ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা। প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত। আমরা বলেছিলাম যে লবণ যখন ব্যবহার করা হবে তখন তার তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, এবং এই ক্ষেত্রে সেটি হচ্ছে 2। তাহলে ক্যালসিয়াম কার্বনেট শেষ। দ্বিতীয়ত কার সাথে বিক্রিয়া করেছে? দ্বিতীয়ত বিক্রিয়া করেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা মোল সংখ্যা বের করব, আবার কোন সূত্র ব্যবহার করব? দেয়া রয়েছে S বা ঘনমাত্রা, দেয়া রয়েছে V বা আয়তন, তাহলে আমরা মোল সংখ্যার জন্য ব্যবহার করব SV সূত্র। তাহলে এই হচ্ছে সামেশনের প্লাস, এই হচ্ছে 0.5 S, এই হচ্ছে V ইন লিটার 0.1, এবং এই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। এবারে আমরা যদি পুরোটা ক্যালকুলেট করি আমরা পেয়ে যাব হচ্ছে HCl এর যে ঘনমাত্রা তা। আমরা তাহলে একটু ক্যালকুলেট করি। কোনো রকমের ক্যালকুলেটর আমাদের দরকার নাই, আমি একটু প্রশ্নটা মুছে ফেলি। আমি ক্যালকুলেটর ছাড়াই আমরা এই সমাধানটা করার চেষ্টা করব। প্রথমে 2.5 × 2 = 5/100 প্লাস 0.5 × 0.1 0.05, আর এই পাশে রয়েছে 0.1 × S of HCl। আমরা ক্যালকুলেটর ছাড়া একটু করার চেষ্টা করি। 0.5/100 = 0.05 plus 0.05 equals to S of HCl into 0.10। তাহলে এই দুটো যদি আমি যোগ করে ফেলি আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 0.05 plus 0.05 equals to 0.10। এখানে রয়েছে S of HCl into 0.10, আমরা পেয়ে যাচ্ছি S of HCl equals to 1 মোলার। রাইট? তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্ক করার জন্য কি আমাদের আদৌ ক্যালকুলেটর দরকার আছে? ডেফিনেটলি না। সুতরাং এমন উপাত্তই দেয়া থাকবে যেখানে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছ যে এই একটা সূত্র ব্যবহার করে আমরা এই লম্বা এত বড় একটা প্রশ্নের সমাধান বের করে ফেলতে পারছি। শুধুমাত্র আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এক পাশে থাকবে অ্যাসিড, আরেক পাশে থাকবে অ্যাসিডের সাথে যারাই বিক্রিয়া করছে তারা। আমরা মোল সংখ্যা গণনা করতে পারি, তুল্য সংখ্যা গণনা করতে পারি। যদি এই দুটো গণনা করতে পারি আমরা যে কোনো প্রশ্নের সমাধানও পারি। আমরা সেকেন্ড আরেকটা টাইপ কোয়েশ্চেন দেখবো যেটা আমাদের অনেক ক্ষেত্রেই আসে। কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট, বিশেষ করে বুয়েট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা খুব আসে। তাই আমরা একটু প্রশ্নটা ভালো করে আগে পড়বো, তারপর আমরা সেটা সমাধান করার ট্রাই করব। আমরা অ্যাসিড ক্ষারকের যে সেকেন্ড টাইপ অঙ্ক সেটা একটু দেখার চেষ্টা করি। এই প্রশ্নটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসে, তাই আমরা এটা একটু সমাধান করার ট্রাই করি। প্রথমে আমরা আবারও প্রশ্নটা দেখব। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি পাত্রে 200 মিলিলিটার 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড, 300 মিলিলিটার 0.2 মোলার ফসফরিক অ্যাসিড এবং 500 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো। প্রশ্ন হচ্ছে দ্রবণের প্রকৃতি কি, অর্থাৎ দ্রবণটি কি অম্লীয় নাকি ক্ষারকীয়, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে দ্রবণের পিএইচ কত। তার মানে দেখতে পাচ্ছ দুইটা প্রশ্ন আমাদের দেখতে হবে। একটি পাত্রে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, দুইটি অ্যাসিড এবং একটি ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। তাদের ভিন্ন ভিন্ন আয়তন রয়েছে, ভিন্ন ভিন্ন ঘনমাত্রা রয়েছে। অর্থাৎ এতগুলো জিনিস যোগ করার পর আমাদেরকে বলতে হবে যে আলটিমেট দ্রবণ যেটি রয়েছে সেটি প্রকৃতি কি, সেটি কি অম্লীয় হবে নাকি ক্ষারকীয় হবে, এবং ওই দ্রবণটির পিএইচ কত হবে। এই দুইটি বিষয় আমাদেরকে বের করতে হবে। আসো আমরা একটু সলিউশন করার ট্রাই করি। আমরা এখান থেকে দুইটা বিষয় বের করব। এই পুরো প্রশ্ন থেকে দুইটা বিষয় বের করব। আমরা বের করব প্রোটনের মোল সংখ্যা, আমরা বের করব হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা। একটু চিন্তা করো, আগে আমরা যখন N/E অফ অ্যাসিড দেখেছিলাম সেটি প্রকৃতপক্ষে আর কিছুই না বরং প্রোটন এর মোল সংখ্যা। একই রকমভাবে আমরা যে N/E অফ ক্ষারক দেখেছিলাম সেটিও আসলে কিছুই না বরং
হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা। আমরা যে কাজটি করব এখানে ঠিক ওই কাজটিই করব। আমরা অ্যাসিডের মোল প্রোটনের মোল সংখ্যা বের করব, হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা বের করব এই প্রশ্ন থেকে। যেহেতু একাধিক অ্যাসিড রয়েছে আমরা সামেশন ব্যবহার করব। তাহলে প্রথমেই আসি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। সব ক্ষেত্রে আমাদেরকে যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে S ইন্টু ভি। তাহলে প্রথমে সালফিউরিক অ্যাসিড 0.15 ইন্টু তার আয়তন 200 মিলিলিটার বা 0.2 লিটার, এবং সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। এর সাথে আমরা যোগ করব ফসফরিক অ্যাসিডের। ফসফরিক অ্যাসিডের এই হচ্ছে তার ঘনমাত্রা, এই হচ্ছে তার আয়তন, আর এই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে প্রোটন এর মোল সংখ্যা। অন্যদিকে আমি যদি ক্ষারকের ক্ষেত্রে দেখি, ক্ষারকের ক্ষেত্রে হচ্ছে আমাদের 0.5 তার ঘনমাত্রা, 0.5 লিটারে তার আয়তন, এবং এই হচ্ছে তার তুল্য সংখ্যা। আমরা যদি একটু ক্যালকুলেট করি আমরা দেখতে পারবো এখানে হচ্ছে 0.06, এখানে রয়েছে 0.06, এখানে রয়েছে 0.18, আর এখানে হচ্ছে 0.25। এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 0.24। তাহলে প্রোটনের মোল সংখ্যা হচ্ছে 0.24, হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা হচ্ছে 0.25। এই ক্যালকুলেশন না করলে কিন্তু আমরা এই দুইটি ভ্যালু পেতাম না। তাহলে আমরা সবশেষে যেটি পেলাম সেটা হচ্ছে প্রোটনের মোল সংখ্যা 0.24 আর হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা হচ্ছে 0.25। তাহলে তোমরাই আমাকে বলো, প্রথম যে প্রশ্নটি রয়েছে যে দ্রবণের প্রকৃতি কি হবে? দ্রবণের প্রকৃতি নির্ভর করবে এই NH+ এবং NOH এর উপর। যেটি বেশি হবে দ্রবণটি ওই প্রকৃতিরই হবে। তাহলে আমরা যদি বলি দ্রবণের প্রকৃতি কার উপর নির্ভর করবে? NH+ এবং NOH- এর উপর। যেহেতু এই প্রশ্নে NOH- ইজ গ্রেটার দ্যান NH+, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা প্রোটনের মোল সংখ্যার চেয়ে যেহেতু বেশি, তাই দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারকীয়, অর্থাৎ দ্রবণটি হবে ক্ষারকীয়। সবশেষে আমাদের লাগবে হচ্ছে দ্রবণের পিএইচ। দ্রবণের পিএইচ যেহেতু লাগবে, তার মানে আমাদের আইদার সব বিক্রিয়া শেষে আইদার প্রোটনের ঘনমাত্রা লাগবে অথবা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থাকবে। তোমরা আমাকে বলো, যেহেতু NOH অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা বা পরিমাণ বেশি, তাহলে বিক্রিয়া শেষে কে অবশিষ্ট থাকবে? ডেফিনেটলি হাইড্রোক্সাইড আয়নই অবশিষ্ট থাকবে। অর্থাৎ যতটুকু H+ ছিল 0.24 মোল, সেটি 0.24 মোল OH- এর সাথে বিক্রিয়া করবে এবং অবশিষ্ট থাকবে, অবশিষ্ট OH- এর পরিমাণ থাকবে, অর্থাৎ NOH-, আমি যদি প্রাইম দেই সেটা হবে NOH- NH+, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা মাইনাস প্রোটনের মোল সংখ্যা। আমরা যদি ক্যালকুলেট করি 0.25, 0.24 ক্যালকুলেট করলে পাওয়া যাবে 0.01। অর্থাৎ আমি পেয়ে গেলাম যে বিক্রিয়া শেষে পাত্রে যে পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন অবশিষ্ট রয়েছে তার মোল সংখ্যা হচ্ছে 0.01 মোল। তাহলে আমি অবশিষ্ট হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমার লাগবে হচ্ছে পিএইচ এর জন্য ঘনমাত্রা। আমরা ঘনমাত্রার সূত্র কি দেখেছিলাম? যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে যে ঘনমাত্রা ইকুয়ালস টু মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আয়তনটা হবে ইন লিটার, যেহেতু আমাদের একক হচ্ছে মোল পার লিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা হাইড্রোক্সাইড আয়নের কিন্তু মোল সংখ্যা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 0.01। এটা হচ্ছে তার মোল সংখ্যা। আয়তন কত? আয়তন প্রকৃতপক্ষে কি চিন্তা করো তো, এই একটা পাত্রে আমি এই 200 মিলিলিটার যোগ করেছি, 300 মিলিলিটার যোগ করেছি, 500 মিলিলিটার যোগ করেছি। তাহলে টোটাল আয়তন আসলে কত হলো? 200 প্লাস 300 প্লাস 500 ইকুয়ালস টু 1000 মিলিলিটার বা 1 লিটার। তাহলে আমি মোল সংখ্যা পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেলাম। তাহলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত ওই পাত্রে? সবশেষে ঘনমাত্রা হচ্ছে 0.01 মোল পার লিটার। যদি 0.01 মোল পার লিটার হয় তাহলে কি তোমাদেরকে বলার লাগবে যে পিওএইচ কত? ডেফিনেটলি পিওএইচ হচ্ছে 2। আমরা যদি অন্যভাবে বলি মাইনাস লগ 10⁻² ইকুয়ালস টু পিওএইচ হচ্ছে 2। পিওএইচ যদি 2 হয় তাহলে পিএইচ কত হবে? নিশ্চয়ই আমরা সবাই জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তার মানে পিওএইচ যদি 2 হয় পিএইচ হবে 12। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে দ্রবণের প্রকৃতি ক্ষারকীয়,
দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে দ্রবণের পিএইচ হচ্ছে 12। তাহলে আশা করি চিন্তা করো এই প্রশ্নটি আমাদের চুয়েট ভর্তি পরীক্ষায় এসেছিল 2007 সরি এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা বুয়েট ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে। 3টি আলাদা দ্রবণ আমি মিক্স করলাম, দ্রবণের প্রকৃতি পিএইচ বের করতে যাচ্ছি। আমরা মাত্র একটি সূত্র ব্যবহার করেছিলাম যে n ইন্টু ই অফ অ্যাসিড, n ইন্টু ই অফ ক্ষারক। এই ক্ষেত্রে আমরা দেখো সেই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু দ্রবণের পিএইচ পর্যন্ত বের করে ফেলেছি। সুতরাং আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, পরীক্ষা দ্বারা সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে মাথা ঠান্ডা রেখে ডেটাগুলো দেখে জাস্ট সূত্র বসিয়ে অঙ্কটা করে ফেলতে হবে। সূত্র তেমন বেশি কিছুই না, মোলের সূত্র এবং ঘনমাত্রার সূত্র, এই দুটো সূত্র যদি আমরা ভালোভাবে গণনা করতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা আমাদের জন্য খুবই সহজ হবে। আমাদের অ্যাসিড ক্ষারক শেষ, লাস্ট একটা টাইপ অঙ্ক আমাদের রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন। আবারও আমরা 2টা কোয়েশ্চেন দেখব এবং 2টা কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের যত ভয়ভীতি রয়েছে জারণ বিজারণ সংক্রান্ত সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা জারণ বিজারণ নিয়ে যতটা ভয় পেতাম এত ভয়ের কিছুই নাই। আমরা জাস্ট প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ে জাস্ট 2টা জিনিস ডিটারমাইন করব, কার ভ্যালু দেওয়া রয়েছে, কার ভ্যালু বের করতে হবে। এই 2টা জিনিস যদি আমরা ডিটারমাইন করতে পারি আমাদের অঙ্ক পানের মতো সহজ হবে। আমরা আবারও 2টা কোয়েশ্চেন দেখব এবং 2টা কোয়েশ্চেনের মাধ্যমে জারণ বিজারণ সংক্রান্ত যত ধরনের টাইপের অঙ্ক আছে আমরা সব প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা চলে যাই আমাদের লাস্ট টাইপ অঙ্ক, সেটা হচ্ছে জারণ এবং বিজারণ। আসো আমরা প্রশ্ন এবং সমাধান দুইটাই দেখি। জারণ বিজারণ সংক্রান্ত যেই প্রশ্নটি সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো সেটি এসেছিল চুয়েটে, আবারও চুয়েট ভর্তি পরীক্ষায়, এবং এসেছিল হচ্ছে 2013-14 শিক্ষাবর্ষে। চুয়েট ভর্তি পরীক্ষায় 2013-14 শিক্ষাবর্ষে এসেছিল। আগে প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 সেন্টিমিটার কিউব আয়তনের 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা 25 সেন্টিমিটার কিউব H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড জারিত করা যায়। প্রশ্ন হচ্ছে ওই যে H2O2 দ্রবণ রয়েছে তার মোলারিটি কত। আমাদের যে H2O2 দ্রবণ রয়েছে তার মোলারিটি কত, অর্থাৎ এখানে আমাদের লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত একটি জারক রয়েছে, তার সাথে একটি বিজারকের বিক্রিয়া করা হয়েছে। প্রশ্ন হচ্ছে বিজারকের যে ঘনমাত্রা বা মোলারিটি সেটি কত। আমরা একটু আগে একটা সূত্র পড়েছিলাম যে n ইন্টু ই অফ অ্যাসিড ইকুয়ালস টু n ইন্টু ই অফ ক্ষারক। জারণ বিজারণ টাইট্রেশন, আমি আবারও বলছি, জারণ বিজারণ টাইট্রেশনের জন্য আমরা অবিকল সেম সূত্র ব্যবহার করব, শুধুমাত্র এখানে অ্যাসিডের জায়গায় হবে জারক আর ক্ষারকের জায়গায় হবে বিজারক। অর্থাৎ আমরা যদি জারকের NE নেই এবং বিজারকের NE নেই তারা পরস্পর সমান হবে। এখানে সবগুলো ভ্যালু দেওয়া থাকবে, একটি বাদে ওই একটি ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদেরকে জাস্ট যেটা চিন্তা করতে হবে, এক পাশে বসাবো আমি যার ভ্যালু দেওয়া রয়েছে, আরেক পাশে বসাবো আমি যার ভ্যালু বের করতে হবে। এটা যদি আমি করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তা যেমন এই প্রশ্নে কার ভ্যালু দেওয়া রয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। কার ভ্যালু বের করতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইডের। আমরা কি মোল সংখ্যা গণনা করতে পারি? হ্যাঁ, আমরা দেখে এসেছি কিভাবে মোল সংখ্যা গণনা করতে হয়। আমরা কি তুল্য সংখ্যা গণনা করতে পারি? তাও আমরা জানি। জারক বিজারকের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় তাও আমরা জানি। সেটা কি, জারণ মানের পরিবর্তন ইন্টু পরমাণুর সংখ্যা। এই দুইটার মাধ্যমে আমরা জারক বিজারকের তুল্য সংখ্যাও বের করতে পারি। তাহলে আমরা সবই আসলে পারি। আমরা জাস্ট ভ্যালু বসাবো, উত্তর বের করব। প্রথমেই মোল সংখ্যা এক পাশে বসাবো যার ভ্যালু দেওয়া রয়েছে, আরেক পাশে বসাবো যার ভ্যালু বের করতে হবে। তাহলে বাম পাশে বসাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। প্রথমেই আমাদের এন বা মোল সংখ্যা,
পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মোল সংখ্যা বের করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করব সেটি হচ্ছে এস ইন্টু ভি। তাহলে এই হচ্ছে আমাদের এস 0.3 মোলার, এই হচ্ছে আমাদের ভি 15 সেন্টিমিটার কিউব। বাট মনে রাখতে হবে অবশ্যই সেটাকে আমরা নিয়ে নেব লিটারে। এই ক্ষেত্রে হয়তোবা প্রশ্নে খুব একটা সমস্যা হবে না সমাধান করতে গিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যদি আমরা লিটারে না নেই তাহলে কিন্তু ভুল উত্তর আসবে। তাই আমরা এই ভুলটা করব না, আমরা অবশ্যই এবং অবশ্যই আমরা আয়তনটাকে লিটারে নিয়ে নিব। 15 সেন্টিমিটার কিউব, তাকে লিটারে নিলে হয়ে যাচ্ছে 15 × 10⁻³ লিটার। তাহলে এস ভি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা হয়ে গিয়েছে। তার তুল্য সংখ্যা কত আমরা কিন্তু আজকেই দেখেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তার তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে এক পাশ শেষ, আরেক পাশ আমাদের লাগবে হচ্ছে বিজারকের ঘনমাত্রা লাগবে। তাহলে আবারও যখন আমি মোল সংখ্যা অর্থাৎ H2O2 যার ভ্যালু বের করতে হবে তার মোল সংখ্যা বের করব, তাহলে আমি তখন কোন সূত্র ব্যবহার করব? আমাদের প্রয়োজন হচ্ছে মোলারিটি। তাহলে কি W/M সূত্র ব্যবহার করে আমাদের লাভ আছে? না, এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে SV। তাহলে প্রথমেই S অফ H2O2 যা প্রশ্নে বের করতে হবে ইন্টু তার আয়তন কত? 25 সেন্টিমিটার কিউব। তাহলে 25 × 10⁻³ লিটারে নিয়ে নিলাম। এই হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের মোল সংখ্যা, আর এই হচ্ছে তার তুল্য সংখ্যা। তোমরা যদি H2O2 এই বিজারকের তুল্য সংখ্যা বের করো তাহলে দেখবে যে তার তুল্য সংখ্যা হয় 2। তাহলে আমি সব বসিয়ে ফেললাম। আমি পরের লাইনে আমি কাটাকাটি করে আমি পেয়ে যাব H2O2 এর তুল্য সংখ্যা। প্রথম কথা হচ্ছে এই যে 10⁻³ দুই পাশ থেকে আমি কেটে দিই, আমার আর এটা দরকার নাই। আমি এই পেলাম 0.3 × 15 / 25 × 2। এবার যদি আমি একটু কাটাকাটি করি আমি পাবো 5, এখানে হচ্ছে 3, তাহলে 0.9 / 10। আমি যদি কাটাকাটি করি আমি পেয়ে যাব 0.09। দেখতেই পাচ্ছ আবারও কি আমাদের কোনো ক্যালকুলেটর দরকার ছিল? ডেফিনেটলি না, আমরা কাটাকাটি করেই কিন্তু আমরা ঘনমাত্রা বের করে ফেলতে পারছি। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া যখন আমরা টাইট্রেশনের অঙ্ক করতে যাব আমাদেরকে কোনো ভয়ের কোনো কিছুই নাই। আমরা জাস্ট যে জিনিসটা বের করব কার ভ্যালু দেয়া রয়েছে, কার ভ্যালু বের করতে হবে। আমরা মূল সংখ্যা বের করতে জানি, তুল্য সংখ্যা বের করতে জানি। যদি এই দুটো বের করতে জানি ভ্যালুগুলো বসাবো, পরের লাইনে উত্তর বের করব। রাইট? সো দেখতেই পাচ্ছ চুয়েটের অঙ্ক। আবারও আমরা কিন্তু জাস্ট 2 লাইনে অঙ্কটা করে ফেলতে পারছি। তোমাদের অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া যে সকল জায়গায় রিটেন রয়েছে, রিটেন পরীক্ষা যেখানে হয় সেখানে কি জাস্ট এই 3 লাইনে অঙ্ক করলেই হবে? অবশ্যই এই 3 লাইনে অঙ্ক করলেই চলবে। তবে যে সকল জায়গায় রিটেন রয়েছে সেই সকল জায়গায় সমতাকৃত সমীকরণ দেওয়ার উপরে একটা মার্ক থাকে। সুতরাং বুয়েট সহ যে সকল ভর্তি পরীক্ষায় রিটেন রয়েছে সে সকল জায়গায় অবশ্যই তোমরা চেষ্টা করবে যে সমতাকৃত সমীকরণটা দেওয়ার জন্য। সমতাকৃত সমীকরণটি দেওয়ার পর এই 3 লাইনে অঙ্ক করলে তুমি ফুল মার্ক ক্যারি করতে পারবে। আর যে সকল জায়গায় MCQ রয়েছে সেই সকল জায়গাতে কোনো কথাই নেই, আমরা যত তাড়াতাড়ি পারি উত্তর বের করে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। জারণ বিজারণের সর্বশেষ অঙ্ক আমরা আবারও একটা প্রশ্ন লিখব, প্রশ্নটা লিখে আমরা সমাধান বের করার চেষ্টা করব। এবং এখন যে প্রশ্নটা আমি এখন তোমাদেরকে দিব সেটা এসেছিল কুয়েট ভর্তি পরীক্ষায় 2012-13 সেশনে, অর্থাৎ যেই বছর আমি পরীক্ষার্থী ছিলাম সেই বছর কুয়েট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তাহলে আমরা আজকের ক্লাসের সব শেষ যে অঙ্কটি রয়েছে এই পরিমাণগত রসায়নের, সেই অঙ্কটি একটু প্রথমে লিখব, ভালো করে বোঝার চেষ্টা করব এবং তারপর দেখবে জাস্ট 2 লাইনে আমরা সমাধান করব। তাহলে প্রথমেই আমরা প্রশ্নটি লিখে নিই। যে কথাটি বলছিলাম যে এই প্রশ্নটি এসেছিল কুয়েট ভর্তি পরীক্ষায় 2012-13 এই সেশনে। প্রশ্নটি একটু বড়, তাহলে আমরা একটু ভালো করে আগে একটু প্রশ্নটা ভালো করে পড়ে নেই। 25 গ্রাম সোডিয়াম থায়োসালফেট ইন্টু 5 অণু পানি, এটিতে অর্থাৎ এই আকরিক এ দ্রবীভূত এই সলিউশনটিতে বা এই দ্রবণে দ্রবীভূত আমি আরেকবার মুছছি।
25 গ্রাম সোডিয়াম থায়োসালফেট ইন্টু 5 অণু পানি, একে পানিতে দ্রবীভূত করে 1 লিটার দ্রবণ তৈরি করা হলো। অর্থাৎ 25 গ্রামকে 1 লিটার দ্রবণ তৈরি করা হলো। 10 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে 10 মিলিলিটার ঘন সালফিউরিক অ্যাসিড ও 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট এর উপস্থিতিতে উপস্থিতিতে 10 মিলিলিটার 10% পটাশিয়াম আয়োডাইড দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন যে আয়োডিন রয়েছে সে আয়োডিনকে টাইট্রেট করার জন্য ওই দ্রবণের 13 মিলিলিটার প্রয়োজন। প্রশ্ন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট ইন্টু 5 অণু পানি, যে দ্রবণটি প্রথমে ছিল সেই দ্রবণের ঘনমাত্রা কত? অনেক বড় প্রশ্ন। আসো আমরা আরেকবার পুরো প্রশ্নটা পড়ে নেই। 25 গ্রাম সোডিয়াম থায়োসালফেট ইন্টু 5 অণু পানিকে প্রথমে পানিতে দ্রবীভূত করে 1 লিটার একটি দ্রবণ প্রস্তুত করা হলো। তার মানে আমি এই বিজারকের একটি দ্রবণ প্রস্তুত করলাম। এরপর যে কাজটি করলাম, এরপর অনেক কথাবার্তা আছে। 10 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট বা এই জারকের সাথে 10 মিলিলিটার ঘন সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে 10 মিলিলিটার 10% পটাশিয়াম আয়োডাইড দ্রবণের বিক্রিয়ায় আয়োডিন উৎপন্ন করলাম। অর্থাৎ এক কথায় আমি আয়োডিন উৎপন্ন করলাম। তাহলে প্রথমত যে কাজটি করলাম, আমি সোডিয়াম থায়োসালফেটের একটি দ্রবণ তৈরি করলাম। পরবর্তীতে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় আয়োডিন উৎপন্ন করলাম। এই আয়োডিন উৎপন্ন করে এই আয়োডিনকে ওই সোডিয়াম থায়োসালফেট দ্রবণের সাথে টাইট্রেট করলাম। প্রশ্ন হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ঘনমাত্রা কত? তোমাদের প্রশ্ন পড়ে মাথা ঘুরিয়ে যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। আমাদেরকে যে কথাটি বলছিলাম, এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদেরকে জাস্ট দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে কার ভ্যালু দেয়া রয়েছে এবং কার ভ্যালু বের করতে হবে। এই দুইটা জিনিস জাস্ট আমাদের লাগবে। কার ভ্যালু দেয়া রয়েছে, কার ভ্যালু লাগবে। আমরা যদি এই দুইটা কাজ ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমত কার ভ্যালু দেয়া রয়েছে, চিন্তা করো পটাশিয়াম ডাইক্রোমেট, তার ঘনমাত্রা দেয়া আছে, তার আয়তন দেয়া আছে। সুতরাং একটা জারকের ঘনমাত্রা আয়তন দেয়া রয়েছে, একটা পেয়ে গেলাম। কার ভ্যালু বের করতে হবে সেটা তো প্রশ্নে সহজভাবে বলা রয়েছে যে সোডিয়াম থায়োসালফেটের ভ্যালু বের করতে হবে। তাই আমরা যে কাজটি করব, আমরা ওই যে আমরা NE সূত্র লিখেছিলাম সেটিই লিখব। NE ইকুয়ালস টু NE, এখানে আমি লিখব যার ভ্যালু দেয়া রয়েছে, যার মান দেয়া রয়েছে, আর এই পাশে হবে যার মান বের করতে হবে, যার মান বের করতে হবে। আমরা সিম্পলি এই কাজটা করব। এক পাশে বসাবো যার ভ্যালু দেয়া রয়েছে, আরেক পাশে বসাবো যার ভ্যালু বের করতে হবে। এবার আমাদের দেয়া রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের ভ্যালু। পটাশিয়াম ডাইক্রোমেটের ভ্যালু দেয়া রয়েছে। কি কি দেয়া রয়েছে? দেয়া রয়েছে তার ঘনমাত্রা, আয়তন। তাহলে আমরা ব্যবহার করব SV সূত্র। তাহলে এই হচ্ছে তার S, এই হচ্ছে তার V, নিয়ে নিলাম লিটারে, আর এই হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা। আজকে কিন্তু আমরা শিখেছি পটাশিয়াম ডাইক্রোমেট যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তখন তার তুল্য সংখ্যা হচ্ছে 6। ওই পাশে বসাবো যার ভ্যালু বের করতে হবে।
সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের লাগবে হচ্ছে ঘনমাত্রা, তাহলে আমরা এই ঘনমাত্রা বের করব। তার আয়তন কত? আয়তন হচ্ছে 13 মিলিলিটার, তাহলে 13কে আমরা লিটারে নিয়ে নিলাম এবং এটাকে গুণ করব তার তুল্য সংখ্যা দ্বারা। আজকেই কিন্তু ক্লাসে আমরা দেখেছি সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? সোডিয়াম সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে সব বসিয়ে ফেললাম, পরের লাইনে আমরা উত্তর বের করব। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে ফেলি। এই হচ্ছে S equals to 0.02 times 10 times 6 divided by 13। এটা ক্যালকুলেট করলে যে উত্তর আসবে সেটাই, ক্যালকুলেট করলে পাওয়া যায় 0.0923 মোলার। অর্থাৎ দেখো আমরা এত বড় কোয়েশ্চেন কিন্তু আমাদের কিন্তু কোনো ঝামেলাই করতে হয় না। দুইটা জিনিস আমরা জাস্ট বের করলাম, একটা হচ্ছে কার ভ্যালু দেওয়া রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট, কার ভ্যালু বের করতে হবে। এই দুইটা সহজ কাজ যদি আমরা করতে পারি তাহলে এত বড় কঠিন কোয়েশ্চেন দেখে আমাদের ভয়ের কোনো কারণই নাই। আমরা ভ্যালুগুলো বসাবো, পরের লাইনে আমরা উত্তর বের করব। তাহলে তোমরা দেখতে পারলে যে আমরা জারণ বিজারণ টাইট্রেশন যেগুলো নিয়ে আমাদের এইচএসসিতে অনেক ভয়ের কারণ ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমাদের ভয়ের কোনো কারণই নেই। একজনের ভ্যালু দেয়া থাকবে, আরেকজনের ভ্যালু বের করতে হবে। এই দুইটা কাজ করতে পারলেই কিন্তু আমাদের সমাধান অনেক সহজ হয়ে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা দেখলে যে আমরা জাস্ট কিছু সহজ কিছু টেকনিক দিয়ে, সহজ কিছু সূত্র দিয়ে এই পরিমাণগত রসায়নের মতো বিশাল একটি চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের খুবই বড় বড় প্রশ্ন যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তোমাদের জন্য যেটা জাস্ট লাগবে সেটা হচ্ছে কনফিডেন্স। আমরা কনফিডেন্স সহকারে পরীক্ষার হলে যাব, প্রশ্ন পড়ব, এই সহজ কাজগুলো করে ফেলবো। আমরা জাস্ট ভ্যালুগুলো বসলে কিন্তু উত্তরগুলো বের করে ফেলতে পারবো। সুতরাং তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা অনেক অনেক প্র্যাকটিস করবে, ক্লাসটা শেষ করি বাসায় বসে পড়বে বই নিয়ে, বিগত বছরের প্রশ্নগুলো বিশেষভাবে সমাধান করবে, দেখবে তোমাদের কাছে সমাধানগুলো অনেক সহজ লাগছে। সুতরাং এই পর্যন্তই, এখনকার মতো লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে শেষ করছি। শুভরাত্রি।